সাদাফ ভাইয়ের সাথে আমার পরিচয়টা আহামরি কোনো বিশেষ ঘটনা সাপেক্ষে নয়। ক্লাস 9-এ ওঠার পর আগের গৃহশিক্ষকের অন্য জেলায় সরকারি চাকরি হবার সুবাদে ওনাকে রাখা হয়। তখন তিনি আমার চাচাতো ভাই রিয়াদকে পড়াতেন। সে বছর রিয়াদ এসএসসি পরীক্ষা দিয়ে সাদাফ ভাইয়ের কাছে পড়ার ইতি টেনেছিল। বাড়ি থেকে দূরে এসে নিজের খরচে তিনি তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্স নিয়ে দ্বিতীয় বর্ষে লেখাপড়া চালিয়ে যাচ্ছেন। সেই সময় পুরাতন টিউশনের অবসান মানেই আর্থিক টানাপোড়েন। তখন আমাকে পড়ানোর প্রস্তাবটা ছিল তার কাছে মেঘ না যেতে জলের মতো নেই। রিয়া মানে আমার চাচাতো ভাই জবে থেকে শুনেছি সাদাফ ভাই আমাকে পড়াবেন, তখন থেকে আমাকে তার রাগ সম্পর্কে হুঁশিয়ার করে দিচ্ছিল। সেই সুবাদে সাদাফ ভাই তখন আমার কাছে ছোটখাটো একটা জমের মতন। মানুষটাকে না দেখেই শুনে শুনে ভয় পাওয়া যাকে বলে আর কি। অঙ্ক আর বিজ্ঞানের দুর্বলতার জন্য এই দুটো সাবজেক্টকে মেজর সাবজেক্ট হিসেবে দিয়ে বাকিগুলো পড়া দেওয়া আর নেওয়ার মতো করে তাকে রাখা হয়েছে। ব্যক্তিগতভাবে সাদাফ ভাই ছিল বেশ গম্ভীর, চুপচাপ এবং ভয়ঙ্কর রাগী স্বভাবের। যদিও সবকিছু রিয়াদের কাছ থেকেই শোনা। ছাত্রী হিসেবে খুব তুখর না হলেও গাধাও ছিলাম না একেবারে। গণিত বুঝতে বেশ সময় লাগতো, আর বিজ্ঞানও। এই বাবাজি তো আমার মনে হয় কোন জন্মে সহ্যই করতে পারতো না। সব কিছু একবারে মাথার উপর দিয়ে রকেটের গতিতে ছুটে যেত। কোনো মতে আমাকে মনে ধরে রাখা সম্ভবই ছিল না। এই দুই সাবজেক্টকে পাশ করার সব ক্রেডিট আমার আগের শিক্ষকের। সারা বছর গুনে গুনে ইম্পর্টেন্ট অঙ্কগুলা করাতে করাতে একেবারে মুখস্থই করিয়ে দিত, তাই 5 মার্ক চলে আসতো কোনো রকমে। সাদাফ ভাই যেদিন আসলো সেদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল। এক ঝাঁক বর্ষার ছাতার উপর নিয়ে উনি আমাকে পড়াতে আসলেন। প্রথম দিনে আমাকে বলেছিল, রিয়াদ আমাকে সাদাফ ভাই বলে ডাকি, চাইলে তুমিও সাদাফ ভাই বলতে পারো বা স্যারও ডাকতে পারো। আমিও জগা খিচুড়ি বানিয়ে কখনো কখনো দুইভাবেই ডাকতে শুরু করি। শিক্ষক হিসেবে সাদাফ ভাইয়ের তো কোনো তুলনাই নেই। একটা মানুষ এত কিছু কি করে জানে, ওনাকে দেখে আমার রীতিমতো হিংসা হতো। কিন্তু এত ভালো শিক্ষক পেয়েও পড়াশোনায় আমার কোনো উন্নতি হচ্ছিল না। সে যখন করাতো বুঝতাম, সামনে করতে বললে করেও দিতাম, পারতাম। কিন্তু বাসায় হোমওয়ার্ক করতে দিলে সব খেয়ে ফেলতাম, সব ভুলে একাকার। ব্যাপারটা হচ্ছিল আমার ভয় থেকে, কারণ বোঝানোর সময় যে প্রশ্নগুলো মনে আসতো সেগুলো ভয়ের কারণে মনে থেকে যেত, মুখে আর আসতো না। যথারীতি আমার বাড়ির কাজ তাকে দেখাতে পারতাম না, আর ভুলে যাওয়ার কারণে সামনে করতেও পারতাম না। বাবা কাজের সূত্রে দীর্ঘদিন যাবৎ সৌদিতে আছেন, মাও স্থানীয় হেলথ কমপ্লেক্সে চাকরি করতেন। আর কোনো ভাই বোন না থাকায় আমি বাড়িতে একা বলেই একজন মহিলা রাখা হয় আমার জন্য। সে আর তার 4 বছরের ছেলে এসে সারাদিন থাকতো, তার সাথে বাড়ির কাজও করত। পড়া না পারায় বিচার দেওয়ার জন্য কোনো গার্ডিয়ান না পেয়ে প্রথম 2-4 দিন বেশ বুঝিয়ে শুনিয়ে দাঁত খিচিয়ে পড়ালো। এর জন্য তিনি রীতিমতো ছোটোখাটো জম থেকে বেশ বড়সড় জমে রূপান্তরিত হলেন আমার কাছে, এবং শেষ পর্যন্ত ব্যাপারটা বেতে গিয়ে ঠেকেছে। আর তার সাথে সাথে আমার কপালে জুটেছে একটা গাধার উপাধি। হাতের পেটে বেতের নাচন ক্রমেই বাড়ছিল দিনকে দিন। উপায় না পেয়ে শুরু করলাম চোখ বুঝে অঙ্ক মুখস্থ করা, যেন তেন মুখস্থ না পারাই তোতা পাখি। এই দুরবস্থার কথা মাকেও জানাতে পারছিলাম না। সব শেষে দোষ গিয়ে পড়বে আমারই ঘাড়ে। সাদাফ ভাই আমাকে পড়াতে শুরু করার মাসখানেক পরেই স্কুলে পরীক্ষা শুরু হয়ে গেল। সব পরীক্ষা ভালো দিল। গণিত পরীক্ষায় যা মুখস্থ করে গিয়েছিল তার থেকে শুধুমাত্র কমন পড়লো 13 নম্বর। দেখা দেখে সুযোগও পাচ্ছিলাম না, যা গার্ড দিচ্ছিল উফ। আর বিজ্ঞান যে কি লিখেছি, বেশ চিন্তায় ছিলাম স্যার না অজ্ঞান হয়ে যায়। এ তো গেল খাতার খবর। পরীক্ষায় অঙ্ক প্রশ্ন দেখে তো সাদাফ ভাই বেজায় খুশি। 1 মাসে যতটুকু করিয়েছেন তার থেকে নাকি 56% কমন পড়েছে। আমি তো সেদিন ওনার মুখে এই কথা শুনে তাজ্জব বনে গেলাম। প্রশ্নটা আমার দিকে এগিয়ে দিলেন। প্রশ্ন হাতে নিয়ে আমার অবস্থা তো অভাগা যেদিকে যায় সাগরও শুকাইয়া যায়, এর মতনই অবস্থা। কমনই পড়েছিল 13 নম্বর, এর মধ্যে বচ্চা স্যারের নম্বর চেঞ্জ করে দিল, 10টা নম্বর গেল। উফ। জি স্যার। যথারীতি পরীক্ষায় 2 সপ্তাহ পর থেকে শুরু হলো খাতা দেখানো। গ্রীষ্মের ছুটির জন্য সব খাতা একেবারে একদিনই দিয়ে দিল। সবগুলো খাতার নম্বর
গুনে দেখলেও অঙ্ক আর বিজ্ঞান বাবাজিদের খাতা পেয়ে আমার অবস্থা তো নববধূর মতো। খাতা পেয়ে যে ভেগে পড়েছি আর ভুলেও খুলে দেখিনি। স্কুল থেকে গিয়ে কান্নাকাটি করে মাকে রেজাল্ট দেখালাম। প্রথমে রাগারাগি করলেও আমার কান্নাকাটির তোড়ে মেনে নিলেন। যতই হোক তার একমাত্র সন্তান আমি। বাবাও ছিল দূরপ্রবাসী। বুকে জড়িয়ে বেশ বুঝালেন আর বললেন পরের বার যেন এমন না হয়। সাদাফ ভাই তখন আমাকে সপ্তাহে 5 দিন পড়াতেন, শুক্রবার সহ। রেজাল্ট জানানোর দিন কি এক ঝামেলার জন্য উনি আসতে পারেননি, তাই মাকে ফোন দিয়েছিলেন, জানালেন। আর মাও তাকে জানিয়ে দিল রেজাল্টের কথা। তাদের ফোনের কথা বলার সময় আমি সামনে সোফায় বসেছিলাম, পা নাড়িয়ে নাড়িয়ে নপুরের আওয়াজ শুনছিলাম। কিন্তু মা যেই রেজাল্টের খবরটা দিল, আমার আত্মার পানি এমনভাবে উবে গিয়েছিল। এদিকে রাতেই খবর এলো নানির পা পিছলে পড়ে কোমরের হাড় সরে গেছে। মা কান্নাকাটি করে বাবাকে ফোন দিলেন। ঠিক হলো রিয়াদ নয়তো চাচা মাকে নিয়ে যাবেন, আর আমি বাড়ি থাকবো সুফিয়া খালার সাথে। সকালে মা চলে গেলেন আমাকে আদর করে কপালে চুমু দিয়ে, আর খালাকে বলে গেলেন আমি যা খেতে চাই তাই যেন রান্না করে দেয়। রাতেও যেন তিনি আমার কাছেই থাকেন। সেদিন আর স্কুলে যায়নি। মায়ের ফিরতে 2 দিন। বিকেল 4টের দিকে সাদাফ ভাই পড়াতে এলেন। মূলত উনি এসেছেন 5টার দিকে। আমাকে পড়িয়ে গিয়ে নাকি আবার কোথাও যাবেন, তাই জলদি আসা। একই সবার আগে পড়ালেন, আবার রেজাল্ট নিয়ে। আমি পড়ার টেবিলে না বসে দাঁড়িয়ে থেকে ব্যাগ থেকে একটা একটা করে খাতা খুলে তার হাতিয়ে দিচ্ছিলাম। সব শেষে বিজ্ঞান আর অঙ্ক খাতা হাতে নিয়ে তো উনি থ হয়ে বসে আছে। বার কয়েক খাতা ঘেটে দেখলেন। প্রথমত মুখে না খোলার কারণে বা হাতে পেন্সিল দিয়ে হাতে চেপে ধরে বেশ কয়েকবার মুচড় দিলেন। তারপর শত সহস্র প্রশ্নের তোপে আমার অঙ্ক মুখস্থের কাহিনী বলতে বাধ্য হলাম। তারপরে যেই মানুষটা ছিল সেটা আর যাই হোক সাদাফ ভাই ছিল না, ছিল এক মানুষকে হিংস্র জন্তু। উনি বারবার বলছিলেন একবার না বুঝলে 100 বার বোঝাবো। কেন আমি এসব করলাম? আমার চুপচাপ থাকাতে ওনার রাগে যেন আরো ঘি পড়লো। রোলার নিয়ে বেশ মারলেন, হাতে পিঠে পায়ে। এত মার খেয়েও আমার চোখে কোনো জল ছিল না। কি করব? কান্না আমার একদম আসে না। শক্ত হয়ে দাঁড়িয়েছিলাম। মার যে একেবারে খাইনি তা না, কিন্তু আমি হলফ করে বলেছিলাম সেদিনের মতো মার আমি আমার জীবনে খাইনি। সাদাব ভাইয়ের হাতের রোলারটা সেদিন পড়ায় টেবিলের ওপর ঢিল ছুঁড়ে ফেলে উনি চলে গিয়েছিলেন। এত মার খেয়েও বাঁকা রোলারটার দিকে তাকিয়ে আমার কাউন্ট রাগ হলো না। উল্টো ভেতর থেকে একটাই কথা বাজছিল, সাদাব ভাইয়ের কাছে আমার মাফ চাইতে হবে। আমি ওনাকে মিথ্যে বলেছি, মাফ চাইতে হবে। সাদাব ভাই চলে গেলেন আসার ঘন্টা খানেক পরেই। নিজেকে খুব খারাপ মনে হচ্ছিল। এতগুলো মিথ্যে আমি কিভাবে দিনের পর দিন বলে গেলাম সেটাই ভেবে পেলাম না। বারবার শুধু ভেতর থেকে একটা কথাই কানে আসছিল, সাদাব ভাইয়ের কাছে আমার মাফ চাইতে হবে। আশ্চর্যজনকভাবে আমি আমার অপরাধ বোধে এতটাই জর্জিত ছিলাম যে মারের ব্যাপারটা রীতিমতো ভুলেই গেলাম। অথচ মা যখন রেগে 2-4টা ঘা লাগাতেন তা নিয়ে আমি কত কিছুই না করতাম। নিজের দোষ থাকা সত্ত্বেও সুদূর প্রবাসী বাবার কাছে বিচার দিয়ে মাকে হেনস্থা করতাম। কিন্তু তখন মাথায় শুধু সাদাফ ভাইয়ের কাছে মাফ চাইতে হবে এই কথা ছাড়া আর কিছুই আসছিল না। সেদিন সন্ধ্যায় প্রচুর ঝড় হলো, সাথে বৃষ্টিও। মা ফোন দিল ঠিক ঝড় শুরু হবার পরেই। সারাদিন জার্নি করে নানির কাছেই ছিলেন। ফোন দিতে ভুলে গিয়েছিলেন বলেই এখন দেওয়া। কি দিয়ে খেয়েছি, সুফিয়া খালা আছে কিনা, কি করছি, রাতে দরজা জানলা ভালো করে যেন বন্ধ করে ঘুমাই। এত সব কথার উত্তর যখন ভাবলেশীন ভাবে দিচ্ছিলাম, আনমনে ঠিক তখনই মা বললেন সাদাফ ভাই নাকি একবার ফোন দিয়েছিলেন, কিন্তু ব্যস্ততার কারণে মা নাকি ধরতে পারেননি। কথাটা শুনে ভেতরটা শুকিয়ে গেল। সাদাফ ভাই মাকে ফোন দিয়েছেন কেন? উনি কি আর পড়াবেন না বলে ফোন দিয়েছিলেন? সেদিন রাতে হাড় কাঁপিয়ে জ্বর এলো আমার। রোলারের প্রত্যেকটা আঘাত যেন জীবন্ত আগ্নেয়গিরির রূপ ধারণ করেছে। সারা গায়ে এত ব্যথা যে নিঃশ্বাসটাও নেওয়ার জোর ফেলতে পারছি না। মায়ের সাথে যখন কথা বলছিলাম তখন থেকেই খারাপ লাগছিল। সুফিয়া খালা আমার এই অবস্থা থেকে ঘাবড়ে গেলেন। তিনি উপায়ন্তর না দেখি ঝড় বৃষ্টি মাথায় নিয়েই ছুটে গেলেন আমার চাচির কাছে। আমাদের বাড়ি থেকে কয়েকটা বাড়ি পরেই আমার চাচার বাসা। চাচি সুফিয়া খালাকে বকতে বকতে আমার ঘরে এলেন।
এমন অবস্থায় আমাকে একা রেখে যাবার জন্য? চাচি মাথায় পানি ঢেলে চুল মুছে হাতের তালু পায়ের তালু মুছে দিলেন। শরীর মুছে দিতে চেয়েছেন, কিন্তু আমার নায়ের উপর আর কিছু করতে পারেননি। ধোয়া ওঠা গরম ভাত, আলু ভাজি আর ডাল দিয়ে মাখিয়ে খাইয়ে দিয়ে প্যারাসিটামল খাইয়ে দিলেন। রাতে চাচি আমার সাথেই ঘুমালেন। শরীর ব্যথায় সারা রাতে চোখের জল পড়েছে, অথচ যে আমার চোখের জলের এতটাই সংকট। পরের দিনও জ্বরের জন্য চাচি আমার স্কুলে যেতে দিলেন না। সকাল সকাল ঘুম থেকে তুলে হাত মুখ ধুয়ে নাস্তা খাইয়ে দিলেন। আমাকে সাথে করে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু আমি চাইনি। মাকে খুব মনে পড়ছিল। চাচি বলেছিলেন ফোন দিয়ে জানতে, কিন্তু আমি জানাইনি, অযথা চিন্তা করবেন বলে। সামান্য জ্বরই তো, সেরে যাবে। দুপুরেও চাচি খাবার নিয়ে এলেন। আমাকে অবাক করে দিয়ে সেদিন বিকেলে সাদাও পাই আবার পড়াতে এলেন। আমি তখন আমার ঘরেই শুয়েছিলাম পাশ ফিরে। সুফিয়া খালা এসে জানিয়ে গেছে সাদাব ভাইয়ের কথা। পড়ার ঘরে যাবার আগে ভালো করে চাদরের মতো উলনাটা দিয়ে নিলাম। তারপর এক প্রকার পা ঘুরাতে ঘুরাতে সাদাব ভাইয়ের সামনে গেলাম। সাদাব ভাইয়ের চেয়ারটা একেবারে দরজা বরাবর। ঢুকতে গিয়েই চোখাচোখি হয়ে গেল। আমাকে মাথা মুড়িয়ে চাদরের মতো ওলনা দিতে দেখে উনি বেশ অবাকই হলেন। তিনি তখন টেবিলের উপর আমার পরীক্ষার খাতাগুলো ঘাঁটছিলেন। দরজা থেকে টেবিলে বসা পর্যন্ত আমার দিকে তাকিয়েছিলেন। সাদাব ভাইয়ের সামনে সেই মুহূর্তে নিজেকে খুব বড়সড় চোর মনে হচ্ছিল। কোনোভাবেই স্বাভাবিক হয়ে মাথা তুলতে পারছিলাম না। এদিকে সাদাব ভাইও কিছু বলছিলেন না। তারপর এক প্রকার তোতলাতে তোতলাতেই ওনার কাছে মাফ চাইলাম। আর এমন হবে না বলে কথাও দিলাম। আমি সাহস নিয়ে এত কথা বলার পরও সাদাব ভাই কিছুই বললেন না। বেশ কিছুক্ষণ পর একটা দীর্ঘশ্বাস ফেললেন, এবং সেটা খুব স্পষ্টভাবে আমি শুনতে পেলাম। দেখো তুলি, তোমাকে আমি পড়াই আজ 34 দিন। এতদিন আমি তোমাকে সত্যি গাদিরা গ্রেট ভাবতাম, আর এই ভাবনাটার জন্ম তুমি দিয়েছো। তুমি এই 1 মাসে পড়াশোনাতে আমাকে কোনো প্রকারই হেল্প করনি। যা পড়া হয়েছে সেটা আমি তোমার উপর চাপিয়ে দিয়েছি। গণিত আর বিজ্ঞান ছাড়া বাদবাকি সব সাবজেক্টে তোমার মার্ক 75 থেকে 80-র উপরে। সেখানে তুমি গণিতে পেয়েছো 7 আর বিজ্ঞানে 11। আর যাই হোক, ইংরেজিতে 85 মার্ক পাওয়া স্টুডেন্ট কখনো গাধা হতে পারে না। মেবি আই এম নট পারফেক্ট ফর ইউর স্টাডি গাইডার। আর গতকাল তোমাকে এভাবে মারা আমার ঠিক হয় নাই। আসছি। সাদাব ভাই, না স্যার, I promise I will share with you my every weakness related my study. প্রমিস? Promise. সাদাফ, কাল সন্ধ্যা থেকেই তুলির জ্বর। দুপুরের দিকেও বেশ জ্বর ছিল। আজকে স্কুলেও যেতে দেই নেই, আপাও বাড়িতে নাই। আজ বাবা ওকে বকো না। সাদাব ভাই আর সেদিন পড়ালেন না, কিন্তু অনেকক্ষণ পড়াশোনার ব্যাপারে আলোচনা করলেন। আমার কাছ থেকেও মতামত নিলেন, যাকে আমরা বলি সুস্থ আলোচনা। এই আলোচনা থেকে একটা সুবিধা হলো, আর তা হলো আমি ওনার সাথে কিছুটা সহজ হয়ে গিয়েছি। সেদিনের পর সাদাব ভাইয়ের কাছে আমার আর মার খেতে হয়নি। খুব রেগে গেলে মাথায় খাতা রোল করে 2-4টে দিয়ে দিতেন দাঁত খিচিয়ে। তাতে বরং আমার আবার আরামই লাগতো। আমার ছোট ছোট ভুলে বেশ রেগে যেতেন। দাঁতে দাঁত চেপে আবার বোঝাতেন। একবার না পারলে 100 বার দেখাবো কথাটা আমি উসুল করেই ছাড়তাম। এমনও হয়েছে একটা মেয়ে উনি আমাকে 1 ঘন্টা 26 বার বুঝিয়েছেন, কিন্তু করাতে গিয়ে আবার সে আমি ভুলে গিয়েছি অথবা ভুল করেছি। তখন নিজের কাছে নিজেরই খারাপ লাগতো। এত গাধা অঙ্কে আমি কি করে হলাম। সাদাব ভাই তখন দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে জোরে শ্বাস ফেলে নিজের রাগটাকে সংবরণ করে আবার নতুন উদ্যমে পড়া শুরু করতেন। মাঝে মাঝে আমি হাল ছেড়ে দিলে বলতেন, তুমি হাল ছেড়ে দিলেও আমি ছাড়ছি না, বুঝলে? এর শেষ আমি করেই ছাড়বো। সেদিন থেকেই সাদাব ভাইয়ের চায়ের পাশাপাশি আমার জন্য হলুদ মেশানো গরম দুধ বা বাদামের ফেটা দুধ বা কখনো হরলিক্স পড়ার সাথে যোগ হলো। আর এসবই হচ্ছিল সাদাব ভাইয়েরই কথার অনুসারে। আমাকে সময়ও বাড়িয়ে দিচ্ছিলেন। আমার প্রতি সাদাব ভাইয়ের পরিশ্রম দেখে মা নিজ থেকে তার বেতন বাড়িয়ে দিলেন। বিজ্ঞানের জন্য উনি নানান ধরনের ট্রিক শিখিয়েছেন আমাকে। খুব কঠিনগুলো নিজে মুখে মুখে পড়িয়ে মুখস্থ করিয়ে দিতেন, আর বাকিগুলো গল্প আকারে থিম করে মাথায় ঢুকিয়ে দিতেন। সাহিত্য নিয়েও মজার মজার তথ্যগুলো বলতেন।
পরের পরীক্ষায় গণিতে পেলাম 49 আর বিজ্ঞানে পেলাম 67। রেজাল্ট দেখে সবচেয়ে খুশি আমি সাদাব ভাইয়ের মুখেই দেখেছিলাম। গম্ভীর মানুষটাকে হাসলে যে এত সুন্দর লাগে সেদিন আর চোখে প্রথম দেখলাম। দেখতে দেখতে এসএসসি দিয়ে দিলাম। ততদিনে সাদাব ভাই অনার্স কমপ্লিট করে সিটি কলেজে চাকরি পেয়েছেন। ফার্স্ট ক্লাস রেজাল্ট শুনে মা সাদাব ভাইকে ডেকে আনিয়ে কলেজে ভর্তির দায়িত্বটাও দিয়ে দিলেন। সাদাব ভাই নিজে আমাকে নিয়ে সিটি কলেজে ভর্তি করিয়ে দিলেন। কলেজে ভর্তির পরও সাদাব ভাইয়ের কাছে পড়া বহালই রইল। আমার সব কিছুতেই সাদাব ভাইয়ের মতামত আবশ্যক। মাও আমার ব্যাপারে সাদাব ভাইয়ের উপরই নির্ভরশীল খুব। আর আমার সব কিছুতেই হস্তক্ষেপ করা সাদাব ভাইয়ের মৌলিক অধিকার হয়ে গেছে ততদিনে। তুলি, এভাবে চলবা, ভালোভাবে কথা বলবা, এমন করলে কেন? আজকে ওখানে দেখলাম কেন? এই সময় বাইরে কেন? ফোনে এত কথা কিসের? খাওয়া দাওয়া করো না কেন? সব কিছু মানে সব কিছুতে মাও আমার সব কিছু সাদাব ভাইকেই বলে দেয়। কবে জানি বলে, আজকে এতবার শ্বাস ফেললে কেন? কোনো কিছু করতে গেলে মা বাবা কি বলবে তা মাথায় আসে না। সাদাব ভাই জানলে আস্ত রাখবে না, এই কথাটাই সবার আগে মাথায় আসে। কলেজ থেকে দুজন বান্ধবী মিলে বাড়িতে না জানিয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গিয়েছিলাম। অনেকটা জংলা টাইপের ছিল তখন। বান্ধবী দুজন তখন আমাকে আশেপাশে থাকতে বলে নিজেদের প্রেমিকের সাথে হাতে হাত রেখে ঘুরতে চলে গেল। রাগে দুঃখে নিজের মতনই হাঁটা ধরলাম। খবিশগুলোর মনে এই চলছিল, জানলে কখনই আসতাম না। তবে নিরিবিলি এত সুন্দর পরিবেশ পেয়ে শয়তানগুলোকে মাফ করে দিয়েছি। আনমনে নিজের মতো গাছপালা হাতরে ঘুরে ফিরে দেখছিলাম সব। সামনে তাকিয়ে দেখি সাদাব ভাই কার সাথে যেন কথা বলছেন আর সিগারেট ফুঁকছেন। সেই দিন প্রথম জানলাম সাদাব ভাইয়ের সিগারেট খাবার কথা। আমি ওনাকে দেখে কেটে পড়ার আগে উনি আমাকে দেখে ফেললেন। তারপর সামনের লোককে কি যেন বলে আমার সামনে এসে দাঁড়ালেন। তুমি এখানে কি করছো? এই কথা বলার সাথে সাথে সাদাব ভাইয়ের নাক মুখ ফুঁড়ে সিগারেটের ধোঁয়া আমার মুখের উপর এসে পড়লো। সিগারেটের স্মেল একদম মুখে চলে গিয়েছে, মনে হচ্ছে আমিই খেয়েছি সিগারেট। উত্তর না পেয়ে সাদাব ভাই দাঁত খিচিয়ে আমার দিকে তেড়ে আসতে আমি সাইড হয়ে হড়হড় করে বমি করে দিলাম। থেমে থেমে 2 দফায় বমি করতে উনি আমাকে টেনে অন্য জায়গায় নিয়ে গেলেন। বার কয়েকবার আমাকে জিজ্ঞেস করেছে কার সাথে এসেছিস, কিন্তু আমি মুখ খুলিনি। কিভাবে করব? হারামিগুলো গাছের আড়ালে দাঁড়িয়ে সামনে কান ধরে আকুতি মিনতি করেই যাচ্ছি ইশারা ইঙ্গিতে। কারণ সাদাব ভাই জানতে পারলে একবারই পিলি চমকে দিবে। কলেজের বাঘা স্যার বলতে তো আর এমনি এমনি খ্যাতি অর্জন না করেছেন তিনি। জবাব না পেয়ে টানা 30 মিনিট কড়া রোদে দাঁড় করিয়ে রেখেছেন আর নিচে গিয়ে ছাউনি নিচে বসে রয়েছে। ঘামে এনে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে আমার। রোদে চোখ অন্ধকার দেখছি। শেষে দয়া হলো ওনার, টেনে আমাকে ছাউনির নিচে নিয়ে দাঁড় করালেন। প্রথমে নড়তে না চাইলে ঘাড় দেখালে একদম ঘাড় ভেঙে এখানে পুঁতে রেখে দিব বলে দিলাম। কেউ টেরও পাবে না, চুপচাপ বসো এখানে। আমাকে রেখে উনি সামনের দিকে চলে গেলেন। বেশ কিছুক্ষণ পর 2 হাতে ডাব নিয়ে ফিরে এলেন। একটা আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন জলদি শেষ করতে। আমার তখন কি হলো জানি না, ডাবটা হাতে দেওয়া মাত্র ফেলে দিলাম। অন্য ডাবটা হাতে নিয়ে 10 মিনিট বসে রইলেন তিনি। আমি তখনও দাঁড়িয়ে আছি ঠাই। এদিকে রোদের ঝিলিক নিস্তেজ হয়ে আকাশে মেঘ করেছে। সাদাব ভাই আমার হাত ধরে ছাউনি থেকে বের হয়ে এলেন। আমি হাত ছাড়িয়ে নিলাম। তিনি আর কিছু বললেন না। ওনার পিছু পিছু হেঁটে ভার্সিটির গেটে আসি। সেখান থেকে রিক্সা নিয়ে বাসায় পৌঁছে দিলেন। কলিং বেল চাপতেই মা দরজা খুলে দিলেন। আমি সোজা ঘরে ঢুকে দরজার পেছনে চলে গেলাম। সাফাত, ভেতরে আসো। না খালাম্মা, আমার কাজ আছে একটু, এতে স্যালাইনগুলো আছে, তুলেকে খাইয়ে দিবেন। আসসালামু আলাইকুম। সাদাব ভাই মায়ের হাতে ডাব ধরিয়ে দিয়ে যাবার পর থেকে কি হয়েছে জিজ্ঞেস করতে করতে মুখে ফেনা তুলে ফেলেছে মা একেবারে। আমার কাছে উত্তর না পেয়ে নিজে নিজে বলতে শুরু করলেন, হেরে তুলি, তুই কি মাথা ঘুরে পড়ে গিয়েছিলি কলেজে? কি রে, তোর মুখ এমন লাল হয়ে আছে কেন? এই, তুই ছাতা নিয়ে যাসনি কেন? তোর যে রোদের তাপে প্রবলেম হয় তুই জানিস না? এখন তোর পিছনে ছাতা নিয়ে ছুটার জন্য আমার মানুষ রাখতে হবে নাকি? হ্যাঁ, বিরতিহীন ভাবে বকেই চলছে, থামাথামি নেই। উফ! সাদাব ভাই আমাকে পড়াতে এলেন পরের দিন বিকেলে। বিছানায় গল্পের বই নিয়ে পড়তে পড়তে সবেমাত্র চোখটা লেগে এসেছিল প্রায়। এমন সময় সুফিয়া খালা এসে বলে গেছেন যে সাদাব ভাই এসেছে। কথাটা শুনে বেশ বিরক্ত হলাম।
ইচ্ছে করছে না বিছানা ছেড়ে উঠি। রাতে মাথা ব্যথার জন্য ঘুমোতে পারিনি। সব ঘুম যেন এখন ভর করেছে আমার। কোনো মতে হেলে দুলে চোখে পানি ছিটিয়ে পড়ার রুমে চলে গেলাম। বেশ ভয় করছে কালকের ঘাড়তেরামির জন্য। না জানি কি শাস্তি দেয় আবার। বেশ স্বাভাবিকভাবেই তিনি পড়ানো শুরু করলেন। কিছুক্ষণ পড়িয়ে লিখতে দিলেন। লিখছি এমন সময় বান্ধবীদের প্রেম করতে সাহায্য করা দোষের কিছু নয়, এরকম সাহায্য আমি নিজেও করেছি। দোষের না হলে আমার রোদে দাঁড়িয়ে থাকা 30 মিনিট ফেরত দিন। হাতের কলম খাতার উপর রেখে 26 মিনিট ছিল। এক কাজ করো, কাল কলেজ ছুটির পরে আমার সাথে দেখা করো, 26 মিনিট রোদে দাঁড় করে রাখবো। কেন তুমি না বললে রোদে দাঁড়ানোর সময়টা ফেরত দিতে? বলেই জোরে হেসে উঠলেন। নিজের কথায় নিজেই ফেঁসে গিয়েছি, তাই কথা না বাড়িয়ে লিখতে মনোযোগ দিলাম। লিখতে লিখতে একবারে ঝিমুনি এসে গেছে প্রায়। লিখতে লিখতে কখন যে ঘুমিয়ে গেলাম টেরই পেলাম না। ঘুম ভাঙার পর বেশ চমকে গেলাম। এতক্ষণ টেবিলে বসে বসে ঘুমোচ্ছিলাম। সাদাফ ভাই, তার চেয়ারে তাকাতেই দেখলাম চেয়ার ফাঁকা, আর তার সাথে আমার পড়ার টেবিলটাও গোছানো। আর মোড়া ভেঙে খাতা অফ করতেই দেখলাম কোনায় গোটা গোটা করে লেখা। আর যেন টেবিলে ঘুমোতে না দেখি। ইস, কি লজ্জা, কি লজ্জা! আমি সাদাফ ভাইয়ের সামনে ঘুমিয়ে পড়েছিলাম। লজ্জায় দু হাতে মুখ ঢেকে বসে রইলাম কিছুক্ষণ। মধ্যে সাদাফ ভাই মায়ের কাছে ফোন করে 3-4 দিনের ছুটি চেয়েছিলেন। আমাকে আর পাইকে তখন বাঁধন হারা ঘাস ফড়িং এর মতো দাপিয়ে বেরিয়েছে 4 দিন। কিন্তু সাদাফ ভাই এলেন পুরোপুরি 7 দিন পর। 5 দিনের মাথায় স্বামী, আমার ছোটবেলার বান্ধবী, এসে মাকে রাজি করে 2 দিনের জন্য নিয়ে গেলেন। বৃহস্পতিবার হয় মার বাদ সাধেনি। শনিবার সকালে মা স্বামীদের বাড়ি ফোন দিয়ে জানালেন সাদাফ ভাই নাকি বিকেলে পড়াতে আসবেন। আন্টি সেদিন আমায় দুপুরে কোনো মতেই না খেয়ে ছাড়লেনি না। স্বামীদের বাড়ি থেকে আমাদের বাড়ি পৌঁছাতে প্রায় 5টা বেজে গিয়েছিল। স্বামীর বড় ভাই শিমুল ভাইয়া সেদিন আমাকে বাড়ি দিয়ে গিয়েছে। বাসার ড্রয়িং রুমে ঢুকেই দেখি সাদাফ ভাই আর মা বসে কথা বলছে। শিমুল ভাইয়া মাকে সালাম দিতেই জড়িয়ে ধরলেন। অত কাল পর দেখা। আগে তো শিমুল ভাই রোজ আমাদের বাসায় আসতেন স্বামীকে নিয়ে। পড়াশোনার জন্য ভাইয়া আমেরিকায় চলে যায়। আজ প্রায় 5 বছর পর দেখা। আদর করা তো জায়েজ। শিমুল ভাইকে দেখে আমিও বেশ অবাক হয়েছিলাম, সাথে খুশিও। খুশি হব না কেন? প্রথম ভালো লাগা বলে কথা। অবশ্য এই ব্যাপারে শিমুল ভাইয়া বা স্বামী কেউই কিছু জানে না। ভাইয়া যখন আমেরিকা যায় তখন আমি ক্লাস 7-এ। যাওয়ার 2 দিন আগে আন্টিকে নিয়ে এসে মায়ের সাথে দেখা করে গেছে। কত রাত যে কেঁদেছি ভাইয়াকে আর সামনে দেখতে পারবো না ভেবে। মায়ের সাথে ভাইয়ার খুব ভাব। কি সুন্দর করে হাসি দিয়ে কথা বলে। ভাইয়ার নাকের ডগায় লাল একটা তিল। আমেরিকা যাওয়ার পর তো আরো ফর্সা হয়ে গেছেন, সাথে স্মার্টও। কি সুন্দর নিচের ঠোঁটের নিচে হালকা নিম দাড়ি। সবগুলো দাঁত বের করে যখন নিঃশব্দে হেসে ওঠে, উফ! এই হাসিতে তাকিয়ে থাকলে ঠান্ডা বাতাস গায়ে লাগে। শিমুল ভাই আমাকে প্রথম দেখেই মাথায় চটি মেরে বলল, কি রে তোলা, তোকে তো চেনাই যাচ্ছে না। এত সুন্দর কি খেয়ে হলি রে? আমাকে আর পাইকে ভাইয়া আমাকে সুন্দর বলেছে। এই 3 দিন ভাইয়া আমাকে যতবারে তুলা ডেকেছে ততবারই আমি হেসে হেসে মনে মনে বারংবার বলেছি শিমুলের তুলা। শিমুল ভাইয়া আমেরিকা থেকে তখন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে এসেছে। মা বিয়ের কথা সবেমাত্র জিজ্ঞেস করেছে, অমনি সাদাফ ভাই 2 জনের কাছ থেকে বিদায় নিয়ে আমাকে নিয়ে পড়ার রুমে চলে এলেন। পড়ায় কি আর মন বসে তখন? মা ওইদিকে ভাইয়ের সাথে বিয়ের কথা বলছে, পারি না কানটাকে 17 ইঞ্চি বড় করে মায়ের কাছে রেখে আসি। ইস, সাদাফ ভাইয়ের হুঙ্কারে বাস্তবে ফিরে এলাম। খেয়াল করে দেখি উনি আমার খাতা খুলে আমার দিকে কটমট করে চেয়ে আছে। খাতায় যে পৃষ্ঠায় উনি বাড়ির কাজ লিখে দিয়ে গিয়েছিলেন এখনো সেই পৃষ্ঠায় বহাল আছে। একটা কলমেরও দাগ পড়েনি। পড়ার কথা তো ভুলেই গিয়েছিলাম। কয়েক ঢুক গিলে সাদাফ ভাইয়ের দিকে তাকাতেই উনি খেপে গিয়ে টেবিলে এক থাবা দিয়ে একে একে আমায় 7 দিনের রুটিন পাই টু পাই বলেছে। মা এই কুটনামিটা যে করেছে আমি 200% শিওর। চুপ করে থাকায় খাতা রোল করে কয়েকটা বাড়িও মাথায় খেলাম। সেদিন সাদাফ ভাই 1.5 ঘন্টা পড়িয়েছে, আর ওই পুরো সময়টাই আমাকে বকে গিয়েছে। আমার অবস্থা তো পূজা বিড়ালের মতো। সাদাফ ভাই যাবার পর মা রাতে আমার মাথায় তেল দিতে দিতে সাদাফ ভাইয়ের বাড়ি যাবার ব্যাপারটা বললেন।
উনি আসলে এই ছুটিটা নিয়েছিল তার মাকে গ্রামের বাড়ি থেকে ঢাকায় নিয়ে আসার জন্য। আমাদের কলেজের পেছনে ওনার বাবার পরে যাওয়া একটা দুতলা বাড়ি আছে। এতদিন সেখানে ভাড়া ছিল। সাদাব ভাইয়ের এক ভাই ডেনমার্কে আছেন আর আরেক ভাই রাজশাহী। বোনের বিয়ে হয়ে গেছে। ওনার মা বাড়িতে একা থাকেন বলেই সাদাব ভাই তাকে নিজের কাছে নিয়ে এসেছেন। এখন ওই বাড়িতেই নাকি উঠেছেন। গোছ গাছ করার জন্যই সাদাব ভাই এতদিন আসতে পারেননি। সাদাব ভাই ঢাকায় ছিলেন, এর জন্যই তো কেমন পটপট করে সব বলেছিলেন। এদিকে মা সাদাব ভাইয়ের মাকে আর উনাকে একদিন দুপুরে দাওয়াত দিলেন। খুবই সাদামাটা একজন মানুষ। আসার সময় পিঠা, নাড়ু, আমলকির আচার আরও কত কি নিয়ে এলেন। সাদাব ভাই দেখতে ঠিক ওনার মায়ের মতোই হয়েছে। একই হাসি, একই চোখ। দুজন মানুষকে যে কেউ কিছুক্ষণ দেখলেই বলতে পারবি দুজনের মধ্যে কতটা ভালোবাসা আছে। সাদাব ভাইয়ের মা সাদাব ভাইকে বাবু বলে ডাকেন। সেদিন খাবার টেবিলে জানালেন ব্যাপারটা। ডাকটা শুনেই পেট ফেটে আমার হাসি আসছিল। ওনাকে আদর করে বড়জোর জম ডাকা যায়, বাবু। মা সাদাব ভাইকে নিয়ে টেবিলেই বসে পড়লেন। আমি ভয়ে আর সেদিকে এগোলাম না। ও বাবা, এই জম ঠাকুরের সামনে গলা দিয়ে আমার খাবারও নামবে না। আর যাই হোক, কিন্তু ওনার মা আমাকে জোর করে বসিয়ে দিলেন। সাথে সাদাব ভাইও বললেন, আর না বসে যাই কই বলো তো। সাদাব ভাইয়ের মায়ের সাথে মায়ের খুব ভাব জমে গেছে। আজকাল মা যেখানেই যায় ওনাকে সাথে করেই নিয়ে যায়। মাঝে মধ্যেও কমপ্লেক্সে ওনাদের আড্ডা চলে। সকালে একসাথে হাঁটা, ঘুরে ফিরে বাজার করা, আমার জন্য এটা সেটা বানিয়ে আনা, এভাবেই যাচ্ছে দিনগুলো। এরই মধ্যে বাবা ফোন করে জানালেন তিনি দেশে ফিরছেন কয়েকদিনের মাঝেই। সেই ক্লাস 8-এ পড়াকালীন বাবাকে দেখেছি। দিনগুলো যেন কাটছিলই না। আমার কবে বাবাকে পাবো। অবশেষে বাবা আসলেন। দেখে চেনাই যাচ্ছে না, একেবারে শুকিয়ে গেছেন। বাবার গলা জড়িয়ে ধরে রাগে মোট নিয়ে বলে দিলাম, আর তোকে ছাড়ছি না। বাবা আমার কথা শুনে বেশ হাসলেন। বাবা এসেছে বলে আত্মীয় স্বজন সবাই কম বেশ আসছে দেখা করতে। আমি তখন বাবার আনা গিফট আর চকলেট ভাগাভাগি করতে ব্যস্ত। আম্মু সাদাব ভাইয়ের সাথে আব্বুর পরিচয় করিয়ে দিলেন। সাদাব ভাইকে দেখলাম বেশ হাসিখুশি মুখ করেই কথা বলছেন। লোকটাকে হাসলে এত ভালো লাগে, অথচ তিনি হাসেনি না। এই 3 বছরে আমি বেশ হাতে গুণে বলতে পারবো উনি কয়বার হেসেছেন। সেদিন আব্বু নিজ হাতে সাদাব ভাইকে টাইটানিকের একটা ঘড়ি দিয়ে ব্যবহার করতে বলেছেন। একদিন সময় করে মা আব্বুকে সাদাব ভাইয়ের মায়ের সাথে পরিচয় করিয়ে দিলেন। এর মধ্যে একদিন সাদাব ভাইয়ের মা এসে আমাদের সপরিবার নিমন্ত্রণ করে গেলেন দুপুরে খাবার জন্য। বেশ যাচ্ছিল দিনগুলো, সব কিছুতেই যেন আনন্দ লাগে। রাস্তা ঘেটে আবারও সে আগের মতো শিমুল ভাইকে দেখি। মাঝে মধ্যে কথা হয়, আবার কখনো কখনো দূর থেকে তাকিয়ে থাকি। ওনার সব কিছুই যেন ভালো লাগে আজকাল নতুন করে। হাত নাড়িয়ে কথা বলে, চায়ের কাপে চুমুক দেওয়া, টুপি পরে মসজিদে নামাজ পড়া, সব। আচ্ছা, এত ভালো লাগে কেন মানুষটাকে? বিকেলে একদিন ছাদে দাঁড়িয়ে রাস্তার মানুষজন দেখছিলাম। দূর থেকে দুজন মহিলাকে দেখে খুব পরিচিত মনে হলো। একটু কাছে আসতেই চিনতে পারলাম যে স্বামী আর আন্টি। এক দৌড়ে রুমে এসে চুল টুল আঁচড়ে ফিটফাট হয়ে চোখে কাজল টানতে টানতে বুঝতে পারলাম সুফিয়া খালা দরজা খুলে দিয়েছেন। ছুটির দিন হয় মা সেদিন বাসায় ছিলেন। বাবা বেরিয়েছিলেন কি একটা কাজে যেন। বরাবরের মতোই স্বামী রুমে এসে আমাকে ডেকে নিয়ে গেলেন। এমন একটা ভাব ধরেছি যেন তাকে দেখে খুব অবাক হয়েছি আমি। আন্টি ডেকে আমাকে তার পাশে বসালেন। ব্যাপারটাতে কেমন একটা বউ শাশুড়ি গন্ধ পাচ্ছিলাম। আমাকে অবাক করে দিয়ে আন্টি মাকে বলতে শুরু করলেন, আপা, স্বামী আর তুলিকে আমি কোনোদিনও আলাদাভাবে দেখি নাই। আমি কথাটা শুনি চাতক পাখির মতো বসে আছি। অবশেষে আমার ভাবনা, আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তুলিকে আমার খুব পছন্দ আপা। আমার বড় ভাইয়ের ছেলের জন্য তুলিকে নিয়ে যেতে চাই। ছেলে খুব ভালো আপা, এক্সপার্ট ইম্পোর্টের বিজনেস, 4-5টা দেশেতেও ঘুরে এসেছে। তুলির বাবা আসুক, কথা বলি। তাছাড়া আমাদের কোনো তাড়াহুড়া নেই আপা। মেয়ে পড়তে থাকুক, তার স্বামীর জন্য দেখবো নাকি পাত্র, কি বলেন আপা? সে আর বলতে আপা, অবশ্যই দেখবেন, তবে এই বছর আর ধরবো না। বিয়ে কত ঝামেলা, আগে একটা শেষ করি। ও আপা, যার জন্য আসা
শিমুলের বিয়ে ঠিক হয়েছে সামনের মাসের 2 তারিখে। হাতে গুনে 12 দিন সময় আছে। আর গুণধর ছেলে আর মেয়ে দেখার ফুরসতই দেয়নি। কি বলেন আপা? শিমুল তো কত শান্ত স্বভাবের। সে তো আপনার আর আমার সামনে। তবে ছেলের পছন্দ আছে। মেয়ে যেমন রূপ তেমনি গুণ। চিটাগং মেডিকেলের ছাত্রী, এবার ইন্টার্নি করছে। মেয়ের মামার বাড়ি আবার পুরান ঢাকা। আমার ছোট ননদের বাড়ির সামনেই মেয়ের মামার বাড়ি। সেখান থেকেই তাদের 6 বছরের পরিচয়। এবার বিয়ের জন্য চাপাচাপি করতেই সব খুলে বলল। ছেলের পছন্দেই পছন্দ। সংসার যখন ওরা করবে, আমরা অযথা বাধা দিয়ে কি করব? আন্টি আর স্বামী সেদিন আরও 8 ঘন্টার মতো ছিলেন। আমি তাদের পাশে বসে শুধু নির্বাক শ্রোতা ছিলাম। শিমুল ভাইয়ের বিয়ের ব্যাপারে টুকিটাকি আলাপ করছিলেন তারা। কত আশা নিয়ে বসেছিলাম হয়তো আমার আর শিমুল ভাইয়ের বিয়ের কথা বলবেন, কিন্তু না, তারা তো তার বিয়ের দাওয়াত দিতে এসেছেন। 6 বছরের প্রেম তাদের। ওই একদিনও তো দেখলাম না তার সাথে কোনো মেয়েকে। অবশ্য আমি দেখার অপেক্ষায় তো আর কোনো কিছু থেমে থাকবে না। মেয়েও নাকি অপসরী, যেমন রূপ তার তেমনি গুণ। নিজে ইঞ্জিনিয়ার, বউ ডাক্তার, আর কি লাগে? সে তখন থেকে অনবরত এইসব ভাবলে মাথা খেলেই যাচ্ছে, আর হুটহাট যখন তখন কান্না পাচ্ছে। কত স্বপ্ন ছিল শিমুল ভাইকে নিয়ে, না কিছুই হলো না। আজকাল রাস্তাঘাটে প্রায় শিমুল ভাইকে দেখি, কখনো হাত ভর্তি বাজার, বা কখনো রাস্তার মোড়ে দাঁড়িয়ে বন্ধুদের সাথে চা খেতে খেতে আড্ডায়। ওই দিনের পর একদিন সকালবেলা শিমুল ভাই 2 হাত ভর্তি বাজারের ব্যাগ নিয়ে হাজির। গোছানো চুলগুলো সামনে কিছুটা ঝুঁকে পড়েছে। কমলা শেডের একটা শার্ট পরেছে। শার্টের বুকে পিঠে ঘামে একদম লেপ্টে আছে। আমি মাত্রই গোসল শেষ করে ভেজা জামা নিয়ে ছাদে যাচ্ছিলাম। শিমুল ভাইকে দেখে কেমন যেন পেটের ভেতর মুচুর দিয়ে উঠল। ওনাকে বরাবরই বাজারের ব্যাগ হাতে আমার কাছে জামাই জামাই লাগতো। উনি বাজার করে ঘেমে নিয়ে আসবেন, আমি পানির গ্লাস ওনার হাতে দিয়ে বাজারের ব্যাগগুলো একে একে ঘরে তুলে দেখব। না, এমন কিছুই হলো না। ধ্যান ভাঙলো বাবার ডাকে। রাস্তায় শিমুল ভাই নাকি জোর করে বাবার হাত থেকে বাজারের ব্যাগটা নিয়ে বাড়ি পর্যন্ত দিয়ে গেছেন। আমি আর সেখানে দাঁড়ালাম না, সোফিয়া খালাকে ডেকে দিয়ে দ্রুত ছাদে চলে এলাম। আজকাল বড্ড স্বপ্নদোষ হচ্ছে। প্রায়ই দেখি শিমুল ভাইকে, কখনো মাথায় চাটি মেরে বলছে, কি রে তুলা, আমার বউ দেখতে কেমন? আবার কখনো দেখছি শিমুল ভাই একটা সুন্দর মেয়েকে নিয়ে রিকশায় ঘুরছেন, আমি সেই রিকশার পেছনে দৌড়াচ্ছি। আবার কখনো দেখছি বউ সেজে বসে আছি, কিন্তু শিমুল ভাই অন্য একজনকে নিয়ে এসে বলল, তুলা তুই এই ছেলেকে বিয়ে কর, খুব খুশি হবি। আমি চাইতেও কিছু বলতে পারি না, খুব জোর করি, চেষ্টা করি কথা বলার, কিন্তু পারি না। এক ধরনের আঠালো জাতীয় কিছু একটা দিয়ে মুখ ভর্তি থাকে। শিমুল ভাই চলে যায়, একবারও পিছনে ফিরে তাকায় না। এরকম স্বপ্ন দেখে মুখে চিনচিনে ব্যথা নিয়ে ঘুম থেকে জেগে উঠি। এরপর সারা রাত বিছানার এপাশ ওপাশ, বুক ভরে দীর্ঘশ্বাস ছাড়ি, কিন্তু ঘুম আর আসে না। আগে শিমুল ভাইকে নিয়ে কত স্বপ্ন দেখতাম, দেখতে চাইতাম, কিন্তু স্বপ্নে তিনি আসতেন না। কিন্তু যখন এলেন তখন সব উল্টো পাল্টা করে দিয়ে গেলেন। অস্থিরতা ক্রমশই বেড়ে চলেছে দিনকে দিন। সেদিন কলেজ থেকে ফেরার পথে শিমুল ভাইকে দেখলাম একটা মেয়ের সাথে করে রিস্কায় যাচ্ছে, সবুজ রঙের একটা গেঞ্জি পরা। লোকটাকে যতই দেখি ততই ভালো লাগে, আর সাথে সাথে অস্থিরতারও 10 গুণ বেশি হয়ে যায়। পাশে বসা মেয়েটাকেও দেখলাম, সুন্দর বললেও ভুল হবে, একে এক কথায় অনন্য। দুজনকে বেশ মানিয়েছে, না চাইতো চোখ ওদের দিকেই চলে যাচ্ছে। এত কান্না পাচ্ছে, ইচ্ছে করছে ছুটে গিয়ে শিমুল ভাইয়ের কলার ধরে বলে, আপনি এই মেয়েটাকে কেন পাশে বসিয়েছেন? কেন এত হেসে হেসে কথা বলছেন ওর সাথে? এসব দেখে তো আমার কষ্ট হচ্ছে শিমুল ভাই। আমি তো আপনাকে ভীষণ রকমের পছন্দ করি, অথচ আপনি এই মেয়েটাকে 6 বছর ধরে ভালোবাসেন। মানলাম এই মেয়ে অনেক সুন্দর শিমুল ভাই, আপনি তো সেদিনও আমায় বলেছিলেন আমি সুন্দর হয়ে গেছি। আমাকে তো আপনি সবার থেকে আলাদা ভেবে তুলা ডাকতেন। আপনি তো আমার প্রথম ভালো লাগে শিমুল ভাই। এলোমেলো ভাবে ভেবেই যাচ্ছি এসব, কিন্তু কোনো কোল কিনারা কিছুই পাচ্ছিলাম না ভাবনার। সামনে তাকাতেই দেখলাম জ্যাম ছাড়িয়ে তাদের রিস্কা অনেক দূর এগিয়ে গিয়েছে।
কেন যেন মনে হচ্ছিল এইভাবেই শিমুল ভাই আমার জীবন থেকে চলে গিয়েছেন। অপরিণত বয়সের প্রথম প্রেম আর বিক্ষিপ্ত মন নিয়ে খুব আশায় ছিলাম যে আমার ভাগ্যে যদি তিনি থাকেন তাহলে এভাবেই আমি তাকেই পাবো। কিন্তু তেমন কিছুই হলো না। বেশ জাঁকজমকভাবে তাদের বিয়েটা সম্পন্ন হলো। ততদিনে আমিও বেশ বুঝতে পারলাম যে আমার একতরফা ভালো লাগা তাদের এত বছরের ভালোবাসার কাছে খুবই সাদামাটা আর তুচ্ছ। শিমুল ভাইয়ের বিয়ের কিছুদিন পরেই আমার দুজন বান্ধবীর বিয়ে হয়ে গেল। আর বেশ স্বাভাবিকভাবেই বিষয়টা মা বাবার চিন্তায় যোগ হলো। বেশ কিছুদিন ধরে সাদাব ভাই আগের মতো সময় দিয়ে পড়াতে আসেন না, ঘন ঘন ছুটি নিচ্ছেন। পড়ায় যাতে পিছিয়ে না পড়ি সেজন্য বেচের সাথে পড়াতেন বিকেলে। পড়ানো শেষে আবার সাদাব ভাই আমাকে বাসায় পৌঁছে দিয়ে যেতেন। দেখতে দেখতে ইন্টার প্রথম বর্ষের ফাইনাল এক্সাম শুরু হয়ে গেল। এর মধ্যে সাদাব ভাইয়ের মা এক গাদা মিষ্টি আর ফলমূল নিয়ে বাসায় উপস্থিত হলেন। আইসক্রিমের প্যাকেটটা আমার হাতে দিয়ে বললেন, টুনি নে, এটা তোর জন্য। মা তো একের পর এক প্রশ্ন করেই যাচ্ছেন, এত সব কিসের জন্য। মায়ের প্রশ্নের তোপে না টিকতে পেরে বলেই দিলেন যে সাদাব ভাইয়ের কাস্টমস এ খুব ভালো চাকরি হয়েছে। বাবা সেদিন বাসায় ছিলেন, সবাই খুব খুশি, সাথে আমিও এতদিনে জম ঠাকুরের কাছ থেকে রক্ষা পাবো বলে। মা তো হাসতে হাসতে বলেই দিলেন, আমি তো ভেবেছিলাম কি নাকি সাফাতের বিয়ে ঠিক হলো নাকি আবার। তো দাও, তোমার মেয়েকে সাদাবের বউ করে নিয়ে যাই। ছেলে বিয়ে করানোর জন্য তো আমি এক পায়ে রাজি এখন। সাফাতকে আমার খুব পছন্দ। ভাই আপনি কি বলেন? ছেলে তো আমার থেকে বেশি আপনারাই জানেন। আপনার মেয়ে আমার কাছে আমার মেয়ে হয়েই থাকবে, এই কথা আমি আপনাকে দিচ্ছি। আপা, আমি একটু ভেবেচিন্তে দেখি। তা তো অবশ্যই ভাই, আপনি চাইলে খোঁজ খবরও নেন আমাদের দেশের বাড়িতে, আমি আপনাকে সেই ঠিকানাও দিয়ে দেব। আমি ওদের তিনজনের কথা শুনে আমার আর মনে করে ভয় পেতে হলো না। আত্মার পানি তো কবেই শুকিয়ে গেছে। ওই ভাবছিলাম এতদিনে জম ঠাকুরের কাছ থেকে মুক্তি পাবো, তা না, এরা সবাই ষড়যন্ত্র শুরু করে দিল। সাদাব ভাইয়ের সাথে নাকি বিয়ে। 1-1.5 ঘন্টাই তো আমার কাটে না। আত্মা হাতে নিয়ে পড়তে বসি, সেখানে বিয়ে। তাদের কি আমার আত্মার ভয় নাই নাকি? রাতে খাবারের জন্য রুম থেকে বেরিয়ে শুনতে পেলাম মা বাবারা এক প্রকার ঝগড়াঝাটি করছে, যা আমার এতখানি বয়সে আমি কখনো দেখিনি। বাবা মাকে খুবই ভালোবাসেন, আর কোনো কাজ করার আগে সে ব্যাপারে মায়ের পরামর্শ সবার আগে নেন। তাহলে কি নিয়ে তিনি এত খেপেছেন? একটু মনোযোগ দিতেই শুনতে পেলাম বাবার ইচ্ছা আমার চাচাতো ভাই রিয়াদের সাথে নাকি বিয়ে দেবার। বাড়ির মেয়ে বাড়িতেই থাকবে, আর তাছাড়া রিয়াদ এবার ঢাকা মেডিকেল কলেজ থেকে কার্ডিওলজিতে ইন্টার্নশিপ করছে। ব্রাইট ফিউচার। MS করতে দেশের বাইরে যাবে। কিন্তু মা এতে রাজি না। পরিবারের আত্মীয়তা করলে সম্পর্কে ফাটল ধরে, মা সেটা কোনো মতেই চায় না। আর তাছাড়া রিয়াদের সেটেল হতে আরও 4-5 বছর। সে তুলনায় সাদাব ভাই এস্টাবলিশ। ঢাকায় নিজস্ব বাড়ি, পরিবারের তো কোনো ঝামেলা নাই। তার উপর কত ভালো চাকরি, মেয়েও তাদের কাছে থাকবে। সব শেষে বাবা মায়ের যুক্তির কাছেই হার মেনে ঠিক করলো সাদাব ভাইয়ের দেশের বাড়িতে যাবেন তাদের সম্পর্কে খোঁজ নিতে, আর এ ব্যাপারে যেন তাদের কিছুই না বলা হয়। একমাত্র মেয়ে তার, 5-10টা না, 10টা জিনিস বিচার বিবেচনা করে ঠিক মনে হলো তারা তখনই তার কথায় আগাবেন। সাদাব ভাইয়ের মা আসার 3 দিন পর সাদাব ভাই পড়াতে এলেন। উনিও সাথে করে মিষ্টি আনলেন। তার নতুন চাকরির কথা আবার নতুন করে আমাদের জানালেন। তাই এই কাজ থেকে আমরা বেশ বুঝতে পারলাম সাদাব ভাই তার মায়ের করা কোনো কাজের সম্পর্কেই জানে না। বাবা সেদিন আলাপচারিতার ফাঁকি বুদ্ধি করে তাদের গ্রামের বাড়ির ঠিকানাটা নিয়ে নিলেন। আমার পরীক্ষা চলার কারণে সাদাব ভাই বলে গেলেন এখন থেকে রোজ আসবে। মা নতুন চাকরির কথা জানতে চাইলেই জ্বালানের চেয়ে ওটা জয়েনিং আরও 2 মাস পর। শান্তি নাই, শান্তি কোনো কিছুতেই নাই। আগে পড়াতেন সপ্তাহে 5 দিন, যাও এ কদিন ছুটিতে বেশ আরামে ছিলাম, এখন তো মনে হচ্ছে ছাই চাপা দিয়ে ধরবে। জয়েনিংটা 2 মাস পরে কেন দিল আল্লাহ? কেন কেন কেন? এত দুঃসংবাদের মধ্যেও যখন হঠাৎ করে মনে পড়ল সাদাব ভাইয়ের সাথে বিয়ের কথাটা, তখন যেন বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তাও আসার কথা হচ্ছে বাবা খোঁজ খবর নেবেন, আল্লাহ ভরসা কিছু একটা হয়ে ব্যাপারটা বাদ হয়ে যাক। সেদিন রাতে বাবা মায়ের সাথে কথা বলে
ঠিক করলেন সকালেই তিনি সাদাব ভাইয়ের গ্রামে যাবেন, পরিচয় গোপন করে। বাবা যথারীতি তার কথা অনুসারে খুব সকালেই বেরিয়ে গেলেন। কি হচ্ছে এসব? দিব্যি তো ছিল সব কিছু। আমি তো আমার কষ্ট নিয়েই বেশ ছিলাম। না, আর ভালো লাগছে না কোনো কিছুই। এদিকে সাদাব ভাইও রোজ আসছেন পড়াতে। পড়ায় অমনোযোগিতার জন্য রোজ ধমক খাচ্ছি। কি করব? আমার সব কিছুতেই অশান্তি লাগছে। ইচ্ছে করছে সব কিছু ছেড়ে ছুড়ে কোনো একদিকে চলে যাই। এখনই বিয়ে দেবার কি হলো আমাকে, সেটাই ভাবতেই পারছি না। এই নিয়ে মায়ের সাথে খুব কথা কাটাকাটি হলো। মাকে দেখলাম ডাইনিং টেবিলে বসে ফ্যাস ফ্যাস করে কাঁদছে। কাঁদুক, দুনিয়ায় আর ছেলে পেল না, সাদাব ভাই জুটলো তাদের কাছে। আর আমারও যা কপাল, সুখ আছে নাকি কপালে ফাটিয়ে দেখতে ইচ্ছে করছে। বাবা ফিরে এলেন 3 দিনের মাথায়, হাত পায়ে ব্যথা আর জ্বর নিয়ে। তিনি খোঁজ খবর নেওয়ার কোনো কমতি রাখেননি, এমন খোঁজই নিয়েছেন যে একেবারে জ্বর বাঁধিয়ে এসেছেন। মা বাবাকে জিজ্ঞেস করতে বললেন আবহাওয়ার জন্য নাকি এমন হয়েছে, তার উপর পুকুরে গোসল করেছেন। রাতে ডাইনিং টেবিলে বসে মা বাবা কথা বলা শুরু করলেন। রূপসী শীতলক্ষা নদী থেকে 1 কিলোমিটার দূরে সাদাব ভাইয়ের বাড়ি। বাড়ি থেকে বাজার 10 মিনিটের রাস্তা। সাদাব ভাইয়ের বাবা ছিলেন সেখানকার একজন হাই স্কুলের হেডমাস্টার, আর তার সাথে সাথে বাজারে তাদের নিজস্ব ভিটেখানাও ছিল, মুদির দোকান। এখন সেখানে মার্কেট করে দেওয়া হয়েছে। এক সারিতেই নাকি 20টা দোকান, সবই সাদাব ভাইয়ের। সাদাব ভাইয়ের বাড়ির কথা বলার সময় বাবার চেহারায় ঝলকটাই অন্যরকম ছিল। 98 ডিসিমের পুরো বাড়িটা একেবারে দেখলে মনে হয় যেন পুরনো দিনের রাজপ্রাসাদ। ওই বাড়ির ছাদে দাঁড়িয়ে নাকি শীতলক্ষা নদী স্পষ্ট দেখতে পাওয়া যায়। বাড়ির পেছন দিকে বাঁধানো পুকুর, দুপাশে ফসিল জমি যা ইজারা দেওয়া আছে। বাড়ির মূল ফটকে বাগান। 2 জন ভাড়াটিয়া দেওয়া হয়েছে বাড়ি দেখাশোনা করার জন্য। তবে সাদাব ভাইয়ের মা হচ্ছেন ওনার বাবার দ্বিতীয় স্ত্রী। ওনার প্রথম স্ত্রী মারা যান ছোট ছেলেকে জন্ম দিতে গিয়ে। তারপর থেকে সাদাব ভাইয়ের মা সেই পরিবারেই সামলে আসছেন। সাদাব ভাইয়ের 10 মাস বয়সে সাদাব ভাইয়ের বাবা মারা যান। তখন থেকে একা হাতে তিনি 4 ছেলে মেয়েকে মানুষ করে সংসার সামলে আসছেন। বড় ছেলে বিয়ে করে বউ নিয়ে ডেনমার্কে আছেন। মেয়ে দ্বিতীয়, তাকে বিয়ে দিয়েছেন যশোরে। জামাই নাকি নামি দামি শিল্পপতি। সাদাব ভাইয়ের বড় যিনি, তিনি আছেন রাজশাহীতে। সেখানেই বিয়ে করে সেটেল হয়েছেন, কারণ তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিপার্টমেন্টের প্রফেসর। ছুটি কাটাতে বাড়ি আসেন প্রায় সবাই। আর সাদাব ভাই ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট। ওই এলাকায় সাদাব ভাইয়ের মায়ের বেশ সুনাম রয়েছে, কারণ প্রথম সংসারের ছেলে মেয়েদের কখনো তিনি পর ভাবেননি, আর ছেলে মেয়েরাও তাকে সব সময় মূল্যায়ন করে গেছেন। এত সব শুনে আমি বেশ হতাশ হলাম। শেষে রক্ষা তাহলে আর হলো না। আমি মনে হয় আল্লাহর প্রিয় হয়ে গেলাম খুব জলদি। তাই আশার আলো চালিয়ে মা বললেন সবই তো ঠিক আছে, সাদাব ছেলে মানুষটা, তারও তো একটা মতামত আছে। আমি আপার সাথে কথা বলি এ ব্যাপারে, কি বলে? বাবাও মায়ের কথায় সায় দিলেন। আমি তো পারি না লাফিয়ে ফ্লোর ফাটিয়ে ফেলি, কারণ আর যাই হোক, সাদাব ভাইয়ের মতো একজন ব্রিলিয়ান্ট ছেলে আমার মতো গাধীকে বিয়ে করবেন না। কত ভালো চাকুরি, আর তার কত ভালো দেখতে। ওনার কি মেয়েরা অকাল পড়েছে নাকি? ইস, শুধুই এতদিন টেনশন করে গেলাম। দেখতে দেখতে আমার পরীক্ষাও শেষ হলো, আর এতদিনের মধ্যে বিয়ে নিয়ে কোনো কথাই বাড়িতে শুনিনি। এর মধ্যে মা শিমুল ভাই আর নতুন বউকে দাওয়াত দিলেন, সাথে তাদের পরিবারকেও। এই উপলক্ষে সাদাব ভাইদেরও দাওয়াত দিলেন, সাথে চাচাদেরও। মোট কথা নিকটতম আত্মীয় স্বজন যারা আছেন তাদের সবাইকেই দাওয়াত দেওয়া হয়েছে। শুক্রবার হওয়ায় সবাই উপস্থিত হলো। শিমুল ভাই আর তার বউকে দেখে মনে হলো আমার চেয়ে মনে হয় এই মেয়েকেই তার পাশে বেশি মানিয়েছে। তাদের এত হাসি খুশি দেখে নিজেও ভালো লাগছিল। যাক, ভালো লাগার মানুষটা ভালো আছে, এটাই আমি খুশি। সাদাব ভাইরা আসলেন তার কিছুক্ষণ পর। সেদিন সাদাব ভাইয়ের বোনও এসেছিলেন। আন্টি আর আপু আগেই ঢুকলেন। সাদাব ভাই ঢুকলেন একটা বাচ্চা মেয়েকে কোলে নিয়ে। পিচ্ছিটা দেখতে ছিল পুরোই আপুর মতো, খুব ফর্সা না, তবে বেশ মায়াবী চেহারা। চুলগুলো মাঝারি ঝুটি করা, একটা সাদা ফ্রক। আমি তো পারি না, খেয়েই ফেলি। না পেরে সুফিয়া খালাকে নিয়ে সাদাব ভাইয়ের কাছ থেকে আনিয়ে কোলে নিলাম। সাদাব ভাইয়ের দিকে তাকিয়ে একটু অবাকই হলাম। একদম ফর্মাল লুকে, কালারফুল একটা স্টাইপের শার্ট আর কালো প্যান্ট। অফিস থেকে সোজা চলে এসেছেন মনে হয়। পরে মনে পড়লো আজ তো শুক্রবার, আর মাথা ঘামালাম না। একে একে সবার খাওয়া হলো।
আমরা মেয়েরা বসলাম একসাথে পরে, বেশ হাসি ঠাট্টা করতে করতে খাওয়া দাওয়া শেষ করলাম। কিন্তু এরপর যে এত বড় চমক আমার জন্য অপেক্ষা করছিল আমি খুনক্ষরেও টের পেলাম না। অনেকটা ঘোষণা করার মতন করেই সাদাব ভাইয়ের মা আমার আন্টি পরিয়ে দিলেন। সাদাব ভাইয়ের বড় বোন বেশ কয়েকটা গিফট আর শপিং দিলেন। মা বাবাও সাদাব ভাইকে চেইন পরিয়ে দিলেন, সাথে শার্ট প্যান্টের কাপড় দিলেন। আমি একদম স্তব্ধ হয়ে বসেছিলাম। একবার সাদাব ভাইয়ের দিকে তাকালাম, ওনাকে দেখে আমার খুব স্বাভাবিক মনে হচ্ছে। তাহলে উনি কি রাজি হয়ে গেছেন? কেমন যেন স্বপ্ন স্বপ্ন লাগছে সবকিছু। সুফিয়া খালা আর শিমুল ভাইয়ের বউ মিলে আমাকে ঘরে নিয়ে গেলেন। একটু পরেই শাম্মী খুশিতে গদগদ হয়ে ভেতরে ঢুকলো। দোস্ত, সামনের শুক্রবারই তোর কেল্লা ফতে। ভাইয়াকে আমার খুব পছন্দ হয়েছে রে। ইস, আমি আগে দেখলে তো আমি বিয়ে করে নিতাম। বিয়ের দিন তারিখ ঠিক করে মুরব্বীরা সবাই দোয়া দুরুদ পরে আর দেরি করলেন না। আকাশে মেঘ করেছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে পড়বে। শিমুল ভাই তার বিদেশ থেকে আনা ক্যামেরা দিয়ে আমার আর সাদাব ভাইয়ের বেশ কয়েকটা ছবি তুললেন। দুজনেই সোফায় বসা, লজ্জায় অভিমানে মাথায় তুলতে পারছিলাম না। যাকে দিয়ে স্বপ্ন দেখেছি জেগে জেগে, সেই আজ আমার সামনে বসে আছে অন্যজনের সাথে স্মৃতি গড়ে দিতে। অথচ এই পাশের বসা মানুষটাই আমার কাছে অবাঞ্ছিত। তাকে আমি চাইনি, ঘুণাক্ষরেও না। চোখ ফেটে কান্না চলে এলো যখন শিমুল ভাই বললেন, তুলা এদিকে একটু হাসি দিয়ে করে তাকাতো। ভাইয়া, ইফ ইউ ডোন্ট মাইন্ড, মাঝখানে গ্যাপটা ছবিতে ভালো লাগছে না। সাদাব ভাই আমার গা ঘেঁষে বসলেন না, তবে মাঝখানে দূরত্বটা বেশ কমিয়ে সুন্দর করে বসলেন। শিমুল ভাই আবার বললেন, তোলা তোর মুখটাই তো দেখা যাচ্ছে না, তাকা জলদি, আমার হাঁটু ব্যথা করছে এভাবে বসে থাকতে থাকতে। তখন আমার কি হলো জানি না, দু হাতে মুখ চেপে হু হু করে কেঁদে উঠলাম। মুরব্বীরা সবাই আশেপাশেই ছিলেন। কান্না শুনে সবাই এদিকে চলে এলেন। বাবা এসে আমাকে জড়িয়ে ধরলেন, কিন্তু আমার কান্না থামার নামই নেই। আমি বাবাকে না ধরেও তখনও কেঁদে যাচ্ছি। খুব অভিমান হচ্ছিল তখন সবার উপর, কাউকে সহ্য হচ্ছিল না আমার। শিমুল ভাইকে আমি অবিশ্বাস্যভাবে সহ্য করতে পারছিলাম না তখন। কেন উনি আমার ছবি তুলবেন সাদাব ভাইয়ের সাথে? ওনাকে আমি আমার মাথার দিব্যি দিয়েছি যে উনি আমার যা বলবেন আমাকে তাই করতে হবে? উনি কেন এলেন আমার বাসায়? এই লোকটা কেন এলো? উনি আমাকে ভালো থাকা কেড়ে নিয়েছেন। উনি আমার ভালো থাকা কেড়ে নিয়েছে, আমার মুখের হাসি কেড়ে নিয়েছে। উনি এখনো কেন যাচ্ছে না? কিন্তু আমার মুখ থেকে একটা শব্দও বের হলো না। ততক্ষণে হেঁচকি উঠে গিয়েছে আমার। বাবা কোনোভাবে আমাকে শান্ত করতে পারছিলেন না। মা এলেন, সাথে সোফিয়া খালাকেও নিয়ে আমাকে ভেতরে নিয়ে গেলেন। যাওয়ার আগে সাদাব ভাইয়ের মা আর বোনও এলেন, আমাকে বেশ বোঝালেন, ভয় পেতে বারণ করলেন। মেয়ে যখন হয়েছি তখন বিয়ের ব্যাপারটা মেনে নিতেই হবে। আমি চুপ ছিলাম সেদিন। অনেকক্ষণ কান্না করার কারণে মাঝে মধ্যে ফুপিয়ে ফুপিয়ে শ্বাস নিচ্ছিলাম, কিন্তু চোখের কোণে জল ছিল না। রাতে মা বাবা দুজনেই আমার রুমে এলেন। রাগটা তখন ধরে রাখতে পারিনি আর, জুড়ে দিলাম চিল্লাচিল্লি। এক পর্যায়ে বলেই দিলাম, আমার মতামত না নিয়ে কেন তোমরা বিয়ে ঠিক করলে? মা বেশ বিরক্ত নিয়ে জানতে চাইলেন আমি কেন এই বিয়েতে রাজি না, তারা যুক্তিসঙ্গত কারণ দর্শাতে। আমিও বলে দিলাম সাদাব ভাইকে আমি কখনো ওইভাবে দেখিনি। জবাবে মা বললেন, সাফাত তোমাকে পড়াতেন, তাকে তুমি কেন অন্য চোখে দেখতে যাবে? তাছাড়া সাফাত ছেলে হিসেবে ভালো, তাই তোমার বাবা আর আমি তোমার জন্য তাকে ঠিক করেছি। এখানে তোমার ভাবা ভাবির কি আছে তাই তো বুঝতে পারছি না। অন্য কোনো কথা থাকলে বলো। আমি না তুমি আবার বললাম, সাদাব ভাই অত্যন্ত রাগী, ওনাকে আমার প্রচন্ড ভয় করে। পড়ানোর 1 ঘন্টায় আমার কাছে দুর্যোগের মতো লাগে, সেইখানে সারা জীবন আমি কিভাবে থাকবো? মা মুচকি হেসে উঠলেন, আমার কাছে এসে আমার হাতটা তার কোলের ওপর রেখে বললেন, তোমার বাবার রাগ সম্পর্কে আশা করি তোমার ধারণা আছে। কি আছে না? আমি হেসোচোখ মাথা নাড়লাম। আমাকে দেখে কি মনে হয় আমি তোমার বাবার সাথে অসুখী? আমি এবার মাথা নাড়লাম ডানে বামে হেলিয়ে। মা আবারও বললেন, সাফাত কেন তুমি একজন শিক্ষক হিসাবেই জানো, এর বাইরে গিয়ে সে তোমার সাথে মিশে নাই বলে তুমি এত ভয় পাচ্ছ। এবার বাবাও আমার পাশে বসলেন, আমার মাথাটা তার বুকে নিয়ে বললেন,
তুমি আমাদের একমাত্র সন্তান তুলি। তোমার জন্য বিন্দু পরিমাণ খারাপটাও আমরা মেনে নিতে পারবো না। আশা করি এই ভরসাটা তুমি আমাদের উপর রাখো। আর কিছু বলতে পারলাম না সেদিন। বাবাকে জড়িয়ে ধরে শুধু এইটুকুই বললাম, আমাকে এত দ্রুত পর করে দিচ্ছ কেন তোমরা? আমাকে ছাড়া একা থাকতে পারবে তো? আর বলতে পারলাম না, হাও মাও করে বাবাকে ধরে কান্না জড়িয়ে দিলাম। বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। বাবা চোখের জলটা আমি সেদিন দেখতে পাইনি, তবে মাকে দেখেছি। আমার হাতখানা নিজের দু হাতে নিয়ে চুমে খেয়ে কাঁদছেন। এই কান্নাটা আমার জন্য, আমার প্রতি তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। নিজের জন্য অন্যের চোখে জল ঝরতে দেখার মধ্যে কি আলাদা একটা প্রশান্তি আছে। কিন্তু আমার কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। ভেতর থেকে দুমড়ে মুচড়ে যাচ্ছে। বারবার মনে হচ্ছে বিয়েটা হলে গেলেই আমি তাদের থেকে দূরে চলে যাব, এই মানুষগুলো পর হয়ে যাবে। মা বাবা আমাকে বুঝিয়ে শুনিয়ে চলে গেলেন। রাতে খুব বৃষ্টি হলো। সারা রাতে সিলিংয়ের দিকে তাকিয়ে বৃষ্টির ঝমঝম আওয়াজটা শুনেছি। আমার বিয়ে ঠিক হয়েছে খবরটা পাড়াপড়শিতে জানাজানির সাথে সাথে আরও একটা বিষয় সবাই জেনে গেল। সেটা হচ্ছে লোকমুখে রচিত আমার আর সাদাফ ভাইয়ের প্রেমের কাহিনী। এবং এই কাহিনী রচাতে তারা একাধারে সংযোজক, প্রযোজক এবং সমালোচকের ভূমিকা পালন করেছে বিনা বেতনে। তাদের ভাষ্যমতে সাদাফ ভাইয়ের সাথে পড়াশোনার সূত্র থেকেই নাকি আমাদের প্রেম। কত কত মানুষ আমাদের একসাথে ঘুরে বেড়াতে দেখেছে। এখন হয়তো কোনো কেলেঙ্কারিও হয়েছে, তাই মেয়ে বিয়ে দিচ্ছে মাস্টারের সাথে। আমাদের অবাক করে দিয়ে চাচা চাচিকেও দেখলাম সেই কথাই তাল মেলাতে। কথা ছিল ওনাদের ছেলের সাথে বিয়ে দেবার, কিন্তু তা না করে এমন তাড়াহুড়ো করে মাস্টারের সাথে বিয়ে দেওয়া তো নিশ্চয়ই কোনো বড়সড় কারণ আছে। আমি এইসব শুনে শুধু হেসেছিলাম। তাদের সন্দেহ তো যুক্তিসঙ্গতই। সাদাফ ভাইয়ের সাথে আমি কতবারই বাইরে গিয়েছি, তবে সেটা আমার প্রয়োজনে, আর সাদাফ ভাই গিয়েছেন তার দায়িত্ব থেকে। বাবা সেদিন সাদাফ ভাইকে আবার ডাকলেন এবং তাদের সব খুলে বললেন, কারণ তিনি চান না পরে এইসব কথার জোর টেনে তার মেয়ে কষ্ট পাক। আংটি পরিয়ে যাবার দুদিন পর থেকে শুরু হয়েছে আমার ভয়াবহ রকমের পেট খারাপ। দিনে রাতে কতবার বাথরুমে ছুটেছি তার কোনো হিসেব নেই। বলতে গেলে বাথরুমে দৌড়াতে দৌড়াতে আমার ঊর্ধ্বশ্বাস প্রায়। প্রথম দিন বাসায় আর কিছুই জানালাম না, ভাবলাম ঠিক হয়ে যাবে, কিন্তু না, ঠিক তো দূরে থাক, যাবার আসার পরিমাণ আরও বেড়ে গেল। সেদিন সাদাফ ভাইয়ের মা ফোন করে জানালেন আমাকে নিয়ে নাকি শপিংয়ে বের হবেন, কিন্তু আমি আমার ঘর থেকে মেন দরজা পর্যন্ত যাবার সাহসই পাচ্ছি না। একটু হাঁটাহাঁটি করলেই বাথরুম ধরে যায়। উপায়ন্তর না পেয়ে মাকে সব কিছু খুলে বললাম। আমি অসুস্থ শুনে তারা কাল যাবে বলে জানালেন। মাও আশায় ছিলেন আমি সুস্থ হয়ে যাব কালকের আগে, কিন্তু মরার পেট খারাপ আর আমায় আর ছাড়লো না। ডাক্তার দেখিয়েও কোনো কাজ হচ্ছে না, কারণ পাকস্থলী গরম হয়ে যাওয়ার কারণে সহজে সমস্যা হচ্ছিল। উপায়ন্তর না দেখে মা তাদের সব খুলে বললেন। মান সম্মান সব ধুলিছাত। আমাকে ছাড়াই শপিং করে সব জিনিসপত্র বুঝিয়ে দিয়ে গেলেন। গয়নাটা জুয়েলার্স থেকে এখনো দেয়নি বলে তারা আবার গয়না পরে নিয়ে আসবেন বললেন। এদিকে আমার পাতলা পায়খানা থামার নামই নেই। পানি শূন্যতা দেখা দিয়েছে, তার সাথে দুর্বলতা তো আছেই। ডাক্তার দেখে স্যালাইন প্রেসক্রাইব করে 4টে চলে গেলেন। একজন কম্পাউন্ডার এসে বাসায় আমার হাতে ক্যানেলা ফিট করে দিয়ে স্যালাইন চালু করে দিয়ে গেছেন। এদিকে বাসায় আত্মীয় স্বজন আসা শুরু করে দিয়েছে। যে আমাকে দেখেছেন সেই আমাকে আফসোস করে বলছেন। আর মায়ের 3 বেলা খাবার খাওয়ানোর সাথে কান্নাকাটি তো আছেই। খাবার দাবার, ওর স্যালাইন, চিরা, কলা আর ডাল বাদে কিছুই না। চোখের নিচে কালি পড়ে একেবারে ফ্যাকাশে হয়ে গেছি যাকে বলে। শানমি তো এসেই বলতে শুরু করে দিয়েছে, কি রে বিয়ের কনে, বিয়ের টেনশনে হাঁকতে হাঁকতে তো দেখি সিরিয়াস অভুক্ত প্রাণীর মতো পরিণত হয়েছিস। স্বামীর কথা পাত্তা না দিয়ে সেদিন কাচুমাচু করতে করতে বাথরুমে ঢুকেছিলাম। এরই মধ্যে স্যালাইনও রদ অবস্থায় আমার হবু শাশুড়ি এসে আমাকে দেখে গয়না দিয়ে গেলেন। বিয়ে বাড়িতে সবাই মজার মজার খাবার খায়, আর আমি চিরাকলা খাই, সাথে স্যালাইন। গায়ে হলুদের দিন সকালেও কম্পাউন্ডার এসে স্যালাইন অন করে গেছে। আমার শোচনীয় অবস্থা দেখে সাদাফ ভাইয়ের মা, ধুর শাশুড়ি, সকালে এসে নতুন করে শপিং করে দিয়ে গেলেন আর বলে গেলেন বিয়ের আগে হলুদে যেন এখান থেকেই শাড়ি পরি। মনে মনে একটা বড় হাফ ছাড়লাম, ওসব ভারী কিছু পরতে হবে না বলে।
গায়ে হলুদের দিন সকালের পর থেকেই আমার অবস্থা কিছুটা ভালো, কিন্তু তারপরেও মা কোনো রিস্ক নিলেন না। নিজের দায়িত্বে থেকে ডাবের পানি না হয় স্যালান খাইয়েই গেছেন। আমার ঘর ভর্তি মেহমানের সামনে জিজ্ঞেস করে যাচ্ছেন আবার বাথরুমে গিয়েছি কিনা, গেলে কয়বার, পায়খানা কেমন হয়েছে রে। আমি যতই মাকে আস্তে কথা বলতে বলি ততই মা খেপে যায়। গায়ে রোগ নিয়ে অভদ্রতা নাকি তার ধাতে নেই। আমি চোরের মতন এদিক ওদিক তাকাতেই আবার দীর্ঘশ্বাস ছাড়ি। বাথরুমে আসা যাওয়ার পরিমাণটা বেশ কিছুটা কমে এসেছে। সকালের দিকে স্যালাইন শেষ করিয়ে মা আর সাদাব ভাইয়ের মা আমাকে হাসপাতালে নিয়ে গেলেন ডাক্তারের কাছে। উনি বিয়ের কাপড় দিতে এসে আর যাননি। শুনেছেন মা ডাক্তারের কাছে নিয়ে যাবেন আমাকে, তাই তিনিও রয়ে গেছেন সাথে যাবে বলে। এদিকে আমার অবস্থা কাহিল। এ বলেছে এটা কর, এটা খা, সেটা খা। কি রে, পেটের কি অবস্থা? আজকে কয়বার গেলি রে? ছাদে উঠতে পারবি নাকি একটা পট কিনে আনবো বাজার থেকে? যাকে বলে এক ধরনের অসুস্থতা নিয়ে মশকরা করা। ছোট বড় যেভাবে পারছে যেভাবে করে যাচ্ছেন। একটা সুতি 3 পিস পরে রেডি হয়ে নিলাম। বাবা গেটের কাছে সিএনজি নিয়ে এলেন। মা আর আমার হবু শাশুড়ি প্রায় ধরে ধরেই সিএনজি পর্যন্ত নিয়ে গেলেন। এ দেখে আবার নতুন মশকরাতে মেতে উঠল সবাই। আহারে, কনে আমাদের হাঁকতে হাঁকতে দুর্বল হয়ে গেছে। আচ্ছা যা, তোকে বিয়েতে 1 কার্টন স্যালাইন দিয়ে দেবো উপহার হিসেবে। ছি ছি ছি, এই দিনও দেখতে হলো আমার। অন্য সবাই ঠিক আছে, কিন্তু সাদাব ভাইয়ের মায়ের সামনে এগুলা বলতে ওরা ছাড়লো না। আর যাই হোক, সম্পর্কে তো শাশুড়ি নাকি, লজ্জায় পারি না, দৌড়ে পালাই। ওরা আমাকে কোনো দিকেই ছাড়লো না। ওদের মশকরাতে পাত্তা না দিয়ে চলে আসতে নিল শুরু করে। কিরে তুলি, কই যাস? আবার পাইছে নাকি? কিরে, এবার গেলে কয়বার হবে রে? হাফ সেঞ্চুরি হয়েছে নাকি? ওই তাইলে কিন্তু সেলিব্রেশন হবে, আর সব খরচ দেবে ওর জামাই। কি বলো সবাই? ভাবা যায় এগুলো? আহত চাতক পাখির মতন আমি তাদের হাসি দেখি আর ভাবি যদি সত্যি সত্যি টাকা চেয়ে বসে। আচ্ছা, সাদাব ভাইয়ের কাছে গিয়ে কি বলবে? সাদাব ভাই, তুলি হেগে সেঞ্চুরি করেছে, টাকা দিন, আমরা সেলিব্রেশন করব। সাদাব ভাই কি টাকা দিবেন? ছি 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 ছি, কি সব ভাবছি এগুলো? মগজের খিলু সব মনে হয় হাঁকতে হাঁকতে টয়লেটে ফেলে এসেছি। ছি, সব দোষ ওদের। সময় আমারও আসবে। সিএনজিতে উঠে বসার পরেই খেয়াল করলাম কোত্থেকে যেন সাদাব ভাই হাওয়ার মতো উড়ে এসে সামনে ড্রাইভারের সাথে বসে পড়লেন। আমার অবস্থা তখন হাই হাই, উনিও কি সাথে যাবে নাকি? রাস্তাঘাটে যা একটা অবস্থা, আমার যদি রাস্তাঘাটে বাথরুম পেয়ে যায় তাহলে কিভাবে কি করব? এমনিতেই অস্বস্তিতে ছিলাম ওনার মা যাবেন বলে। বাড়ি থেকে বের হওয়ার আগেও কতবার করে বললেন, টুকি চিন্তা করিস না, ঠিক হয়ে যাবি। সিএনজিতে ওঠার আগেও তো বলেছিলেন, টুকি মা লজ্জা পাস না, বাথরুম পেলে কিন্তু বলিস। উফ, ভাল লাগে না আর। এর উপর মরার উপর খাড়ার ঘায়ের মতো উনি এসে জুটলেন। দুজনে মাঝখানে বসিয়ে দিলেন আমাকে। ডাক্তারের কাছে যাবার পর সিরিয়ালে বসে আছি। সাদাব ভাই কার সাথে দাঁড়িয়ে যেন করিডোর কথা বলছে। জিন্সের সাথে হালকা বেগুনি রঙের একটা টাইপের গেঞ্জি পরেছেন, পায়ে কালো বেল্টের চটি জুতা, এক হাত কাত হয়ে দাঁড়িয়েছেন। বা হাতটা বুকের সাথে ঠেকিয়ে তার উপর ডান হাতের কোণে রেখে থুতনিতে এক এক করে বৃদ্ধাঙ্গুলি দিয়ে চেপে যাচ্ছেন। মাঝে মাঝে হাসছেন, আবার মাঝে মাঝে গম্ভীর মুখে কথা বলছেন। ওনার গতিবিধি দেখে দেখতে দেখতে সময় পার করছিলাম যাকে বলে। এর মধ্যেই আমাদের ডাক এলো। ভেতরে ঢুকার সময় দোয়া দরুদ পরেই ঢুকলাম, যেন সাদাব ভাই না ঢুকে। আল্লাহ আমার কথা শুনলেন, সাদাব ভাই আমার সাথে ঢুকলেন না। এদিকে ডাক্তার আমার মান সম্মানের পোস্টমর্টম করে এক এক করে প্রশ্ন করেই চলছে। আমার ইতস্তত হয়ে যাওয়া দেখে বারবার বলছেন যেন কোনো কিছু না লুকাই। এদিকে আমার কথা শুনে উনি বললেন যে মেডিসিন লিখে দিচ্ছি, তবে উনি বেশ দুর্বল, পানি শূন্যতা দেখা দিয়েছে, স্যানাল দিতে হবে আরও 3-4টে মতো। মেডিসিন নেবার পর ও যদি অবস্থার পরিবর্তন না হয় তাহলে হসপিটালে অ্যাডমিট করতে হবে, আর ঘুম যেন পরিপূর্ণ হয়। ডাক্তারের কথাগুলো শুনে মা বেশ বিরক্ত আমার উপর। সাদাব ভাই মায়ের হাত থেকে প্রেসক্রিপশনটা নিয়ে আবার ডাক্তারের চেম্বারে ঢুকলেন। মা আমাকে রেগে মেগে জিজ্ঞেস করেই ফেলেন, সত্যি করে বলতো তুলি, রাস্তা থেকে কোনো গোবরে খেয়েছিলে নাকি? আমি কাঁদো কাঁদো হয়েই বললাম যে পরীক্ষা দেবার পর কি আমি বাইরে বেরিয়েছি নাকি, তাহলে কোত্থেকে কি আমার খাবো? বাকিটা সাদাব ভাইয়ের মা সামনে নিলেন, নয়তো মা আমাকে ধোলাই আজ ভালো মতোই দিত। প্রায় 10-15 মিনিট পর সাদাব ভাই বেরিয়ে আসলেন। ততক্ষণে আমি দাঁড়িয়ে থাকতে না পেরে ওখানে রাখা একটা চেয়ারে বসে পড়লাম।
কি করব, বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারি না, হাত পা যেন ছিঁড়ে পড়বে এমন অবস্থা। এত ক্লান্ত লাগে বলার বাহিরে। মা আর শাশুড়ি আমার সামনেই দাঁড়িয়েছিল। সাদাব ভাই বেরোনোর মাত্রই তারা জিজ্ঞেস করতে লাগলেন ডাক্তার কি বলেছেন। সাদাব ভাই আমার দিকে একবার তাকিয়ে, আমি ওনার দিকে তাকিয়েছিলাম বলে চোখাচোখি হয়ে গেল। একেবারে নির্লিপ্ত চাহিনি যাকে বলে। আমার থেকে নজর সরিয়ে ওনাদের আশ্বস্ত করে বললেন যে দুর্বলতাটা বেশি, যা মেডিসিন দিয়েছে আশা করা যাচ্ছে কাজ হবে। মায়েদের সাথে কথা বলে মেডিসিন কিনতে যাচ্ছেন বলে আমাকে সেখানে বসিয়ে রেখে বেরিয়ে গেলেন। ওখানে বসেই আমার বেশ ঝিমুনি চলে এলো। এর মধ্যে মা আর সাদাব ভাইয়ের মা ধুত্রী শাশুড়ি মিলে কথা বলছেন। ওনাদের কথাই আমার জন্য চিন্তা স্পষ্ট। মা ততক্ষণে ওনাকে বলে দিয়েছেন সাদাব ভাইয়ের প্রতি আমার কাঁপাকাঁপি লেভেলটা ভয়ের কথা। জবাবে সেদিন উনি মাকে আশ্বস্ত করলেন। এর মধ্যেই সাদাব ভাই চলে এলেন। মা আমাকে সিএনজিতে ওঠার পর সাদাব ভাই আমার হাতে একটা মাম পানির ঠান্ডা বোতল ধরিয়ে দিয়ে বললেন এতে গ্লুকোজ দেওয়া আছে, বাড়ি যেতে যেতে যেন ফিনিশ হয়ে যায়। আমার ওনার সাথে কথা হলো প্রায় 6 দিন পর। যদিও জবাবে আমি কিছু বলিনি, চুপচাপ হাতে বোতল নিয়ে বসেছিলাম। উনি কথাটা বলেই সামনে বসে পড়লেন। এবার আর আমি মাঝামাঝি বসি নাই, একপাশে বসেছি। সাদাব ভাই ব্যালেন্স করার জন্য তাদের পেছনের গ্রিলটায় বাঁ হাত গুজে দিলেন। হাতটা ছিল একবারে আমার চোখ বরাবর। কোনো কাজ না পেয়ে একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম। আমাকে আর মাকে আমাদের গেটের সামনে নামিয়ে দিয়ে ওনারা সেই সিএনজি করেই চলে গেলেন। গায়ে হলুদের শাড়ি পরাতে পরাতেই সাদাব ভাইয়ের বাড়ি থেকে লোকজন চলে এলেন হলুদ নিয়ে। ওনার বোন আর মেজো ভাবি ফুলের গহনা নিয়ে সোজা আমার রুমে চলে এলেন। তারাও আমায় দেখে একচোটে আফসোস করতে লাগলেন। আমার তো নিজেরই নিজেকে দেখে আফসোস হচ্ছিল, সেখানে তাদের আফসোস করা তো বড় কিছু না। ঘরে সাজ আর তেমন কি, কিন্তু বিয়ে নিয়ে যতটা ভাবনা ছিল তার কিছুই হচ্ছে না। কি করে হবে, নিজেকে আয়নায় দেখতে ইচ্ছে করতো না। হাতের ক্যানেলা বজায় রেখেই তারা একে একে সব গয়না পরিয়ে দিলেন। গোলাপ আর গাঁদা ফুলের গয়নার মাঝে নিজেকে যখন আয়নায় দেখলাম তখন বেশ অচেনা লাগছে। 5 মিনিট আগের আমির সাথে এখনকার আমির কোনো মিলই নেই। মুখের আভাটাই যেন পাল্টে গেছে। সাজের পর যেই দেখছি সেই বলছে বিয়ের ছিঁড়ি উঠেছে মেয়ের। মা বাবাকে সালাম করে ছাদে চলে এলাম। এখানেই হলুদের আয়োজন করা হয়েছে। একে একে সবাই আসছেন, হলুদ দিচ্ছেন। ছেলের বাড়ির লোকজনও হলুদ দিয়ে বেশ হই হুল্লোড় করে গেল। সেদিন শিমুল ভাইও এসেছে তার বউকে নিয়ে। স্বামী তো সকালেই চলে এসেছিল। শিমুল ভাইকে দেখে কেন যেন কষ্ট লাগছিল, তবে সেটা বড্ড ফিকে। সাদাব ভাইয়ের বোন আর ভাবি যাবার সময় বারবার করে বলে গেলেন আমাকে যেন এখনো বেশি সময় আটকে না রাখে। ওনারা আসার সময় নাকি সাদাব ভাইয়ের মা পই পই বলে দিয়েছিলেন। হাতের মেহেন্দি কিছুটা শুকানোর পরই আমি নিচে চলে আসি, কেননা শরীর আর কুলাচ্ছিল না। বিছানাটা বড্ড টানছে। মেহেন্দি দেবার আগে শাড়ি পাল্টে নিয়েছিলাম, তাই হাতের পিঠে পেপার রেখে শুয়ে পড়েছি। বেশ কিছুক্ষণ আগে মা আমাকে খাইয়ে দিয়ে মেডিসিন দিয়ে চলে গেল। তাজ্জব ব্যাপার হলো দুপুরের পর আর বাথরুম পাইনি, তবে বমি হয়েছে 2 বার, এখনো পাচ্ছে। তাই নাড়াচাড়া না করে চুপচাপ শুয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি স্বামী আর আমার বাকি বান্ধবীরা মিলে খুঁটিয়ে খুঁটিয়ে মেহেন্দির রং তুলে দিচ্ছে। এর মধ্যেই নানি এসে মেহেন্দির রং দেখে দুষ্টুমি করতে লাগলেন। হাতের রং দেখে আমি নিজেই তাজ্জব, একেবারে কালচে খয়েরি হয়ে গেছে। নানির সাথে বাকিরাও দুষ্টুমিতে তাল মেলাতে শুরু করে দিলেন। এই রং নাকি আমার প্রতি বরের ভালোবাসার প্রতীক। কথাখানা শুনে কেন যেন আমার বেশ হাসি আসছিল। জম ঠাকুর আর ভালোবাসা। সকালে নাস্তার খাবার পর ও আমাকে স্যালাইন নিতে হয়েছে। স্যালাইন শেষ হবার পরপরই গোসল করাতে নিয়ে গেল সবাই। হাতে একেবারেই সময় কম। 10:30 বেজে গেছে স্যালাইন শেষ করতে। বরযাত্রী নাকি নামাজ শেষ করেই চলে আসবে। এদিকে আকাশ গোমট হয়ে আছে। বাবা তো চিন্তায় অস্থির। খাওয়া দাওয়ার সময় যেন বৃষ্টি বিচ্ছে না অবস্থা হয়। এদিকে আমাকে সবাই মিলে আস্তে ধীরে সাজাচ্ছে। কড়া জাম কালারের একটা জামদানি শাড়ি, তার উপর একই রঙের সুতোর কাজ। এত হালকা, খুব পছন্দ হয়েছে আমার, যাকে বলে সাধারণের মাঝে অসাধারণ। 2 বাজার আগে জম ঠাকুরের বরযাত্রীরা এসে গেল। বর এসেছে শুনেই সবাই দৌড়ে গেল।
ও আমার বান্ধবীরা আমার কাছে ছাড়লো না। এগুলো মাঝে মাঝে উকিঝুঁকি দিয়ে দেখে আসছে। এবার বাঁধলো বিপত্তি। বরণ করার জন্য কোনো মেয়ে নাই, সব ছেলে দাঁড়িয়ে আছে ওখানে। কেননা আমার পরিবারে আমি একমাত্র মেয়ে। এর উপর ফুফিদের মেয়েরাও ছোট, প্রাইমারি স্কুলের গণ্ডিও এখনো পার করতে পারিনি। এদিকে ভয়ে আমার বান্ধবীগুলোও বের হচ্ছে না। আর যাই হোক, সাদাফ স্যার এক একটা ওনার নাম বলছে আর কাঁপছে। এগুলো তো নাম শুনেই এমন করছে, অথচ আমি থাক, আমি অভাগী, না হয় পোড়া কপালি। আমার কথা বাদ দাও। এদিকে বাবা খুব রাগারাগি করছে, বরযাত্রী বরণের জন্য গেটে দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো মেয়েই সেখানে যাচ্ছে না। বাবার চিল্লাচিল্লি শুনে ওখানে যাবার ভয়ে একজন দরজার আড়ালে আরেকজন দুটো বাথরুমে ঢুকে পড়লো। আমার তো বেশ লাগছিল, বরণের কি দরকার, জম ঠাকুর চেলাপেলা নিয়ে ফেরত যাক। অবশেষে শিমুল ভাইয়ের বউ সবগুলোকে টেনে হিচড়ে বের করে বরণ করতে নিয়ে গেলেন। সবার খাওয়া দাওয়া শেষে কাজী নিয়ে আমার রুমে ঢুকলেন। ওখানেই আমার কালেমা পড়ে কুবুল বলিয়ে রেজিস্ট্রিতে সিগনেচার নিয়ে নিলেন। কেমন যেন ভোতা ভোতা অনুভূতি, বিশ্বাসই হচ্ছে না। একটু আগে আমি কুবুল বলেছি, রেজিস্ট্রিতেও স্নাইন করেছি। কেমন যেন সব স্বপ্ন মনে হচ্ছে। ছেলে স্নাইন হবার পরপরই সবাই মোনাজাত করে মুখ হয়ে মিষ্টি তুললেন। এর কিছুক্ষণ পরই ওনার মা, বোন, ভাবি এসে আমার দেনমোহরের নগদে আমাকে বুঝিয়ে দিয়ে গেলেন। সবাই মুখে ওনার প্রশংসা। আরও অবাক হলাম যখন শুনলাম বিয়ের জন্য একটি টাকাও তিনি বাবাকে খরচ করতে দেননি। যাবার কিছুক্ষণ আগে আমাকে জম ঠাকুরের পাশে নিয়ে বসানো হলো। মা বাবা এসে আমাকে 4 হাত এক করে দিয়ে কাঁদতে শুরু করলেন। এদিকে আমি যেন শেষ হয়ে যাচ্ছিলাম ভেতরে ভেতরে। বাবা আমায় জড়িয়ে ধরলেন, পেছন থেকে মাও আমার পিঠে মাথা রেখে কাঁদতে শুরু করলেন। বাবাকে বারবার বলছিলাম, ও বাবা আমি যাব না, বাবা তুমি ওনাদের বুঝিয়ে বলো না। মা, বাবা, মামা, খালা সবাই বেশ বুঝিয়ে চোখের জল মুছিয়ে আমাকে গাড়িতে তুলে দিলেন। বাবা দেশে আসার পর ওনার মা আমাদের সপরিবারে খাবারের নিমন্ত্রণ দিয়েছিলেন, কিন্তু আমি আসিনি। তাল বাহানা করে নাকচ করেছিলাম, অথচ আজ এই বাড়ির দুয়ারে দাঁড়িয়ে আছি বউ হয়ে। আসলে ভাগ্য ব্যাপারটা বড়ই অদ্ভুত। বিয়েটা হয়ে গেল। মা বাবাকে ছেড়ে বাপের বাড়ির পাট চুকিয়ে বউ হয়ে এই বাড়িতে এলাম। বউ, আমি বউ। আমার পাশে দাঁড়িয়ে থাকা মানুষটার সহধর্মিণী, আর চৌকাঠের উপরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো আমার বিবাহ সূত্রে পাওয়া নতুন স্বজন। প্রতিটা মানুষের সাথে আলাদা আলাদা সম্পর্কে বাধা পড়ে গেছি আজ এই 3 শব্দের কুবুর উচ্চারণের সাথে সাথেই। কি অদ্ভুত মানব জীবন! গতকাল ওনারা আমার শুধুমাত্র পরিচিত ছাড়া কেউই ছিল না। কাঁধে কোনো দায়িত্ব ছিল না, নিজেকে অন্যের কাছে ভালো রাখার কোনো চেষ্টা ছিল না, কারোর ঘরের বউ ছিলাম না। একটাই পরিচয় ছিল, আমি আমার বাবা মায়ের সন্তান। কিন্তু আজ সেই সব সম্পর্ক ছাপিয়ে গেল এই নতুন সম্পর্কের কাছে। হায় রে মেয়ে মানুষ, কত রঙিন জীবন! ভাগ্যিস মেয়ে হয়ে জন্মালাম, না হলে তো মেয়েদের রঙের দুনিয়ায় আফসোস থেকে যেত। বেশ তোড়জোড় করেই আমাকে বরণ করা হলো এবং সদর দরজায় জানিয়ে দেওয়া হলো আমি যেন জম ঠাকুরের মাকে আম্মু বলে ডাকি। তার সাথে সাথে ওনার বড় বোন, ভাবি, ছোট্ট বাচ্চাটা পর্যন্ত আমায় বলে দিয়েছেন তাদের আমি কি বলে ডাকবো। বরণ শেষ করে ঘরে ঢুকাতে ঢুকাতে সন্ধ্যা পেরিয়ে গেল। তাদের পক্ষে খুব একটা আত্মীয় স্বজন ছিল না। মেয়ের বাড়ির কাছে হওয়ার বেশিরভাগই বিয়ে অ্যাটেন্ড করে চলে গেছেন। বাকি যারা আছেন তাদের মধ্যে বেশিরভাগই জম ঠাকুরের বন্ধু বান্ধব আর কলিগ বলতে সবই হচ্ছে কলেজের স্যার। উনি তো আর নতুন চাকরিতে এখনো জয়েন করেনি, বাদ বাকি সবাই মুরব্বি গুছের। বরণের পালা চুকিয়ে আম্মু আর বড় আপু আমাকে তাদের ড্রয়িং রুমে নিয়ে বসালেন। আমাকে প্রায় মাঝখানে বসিয়ে তারা সবাই খোশ গল্পে মেতে উঠলেন। অনেকেই পরিচিত হচ্ছেন, হাতে উপহারও দিচ্ছেন। জম ঠাকুরের কলিগ, মানে আমি এতদিন যাদের স্যার বলে ডেকে এসেছি তারা আমাকে এক একজন ভাবি বলে ডাকছেন আর হাসছেন। এদিকে লজ্জায় আমি পারি না মাটির ভেতর ঢুকে যাই। একজন স্যার তো বলেই দিলেন এখন আর তুলিকে কিছু বলা যাবে না, আফটার অল সাদাফ স্যারের বউ বলে কথা। কেন যেন এই কথাটা বারবার মাথায় খেলছিল। সাদাফ স্যারের বউ,
আম্মু আর মেঝোভাবি আমাকে আর সেখানে বেশি সময় রাখলেন না। তবে সেদিন সন্ধ্যায় আমি যেই সাদাফের নামের ওই মানুষটাকে দেখেছিলাম, সে আমার এতদিনের দেখা মানুষটা থেকে ছিলেন সম্পূর্ণ আলাদা। এত হাস্যোজ্জ্বল, প্রাণোচ্ছল আমি আগে কখনো ওনাকে দেখিনি। ওনার বন্ধুরা যখন আমার সাথে আড্ডা দেবার জন্য ভেতরের রুমে এলেন, তখন মেঝোভাবে গিয়ে জম ঠাকুরকে ডেকে আনলেন। ওনাকে রুমে ঢুকিয়ে দিয়ে বললেন, নাও ভাই, তোমার বউ পাহারা দাও, আমার একটু কাজ আছে, আম্মা ডাকছে বলে ভাবি চলে গেলেন। এতগুলো ছেলে মানুষের মাঝে বেশ আনইজি ফিল করছিলাম। উনি আমার পাশে এসে বসতে নিলেই ওনার একজন বন্ধু ওনাকে টেনে উঠিয়ে দিলেন। ওই তুই শর্ত, এতদিন তো আশেপাশে বসিয়ে পড়িয়েছিস, বাকি জীবনও কি বসবি? এখন সর, আমরা একটু বসি। বললেই হলো, বাসের জায়গা আমি ছাড়ছি না। এতদিন কোলাপিঠে করে মানুষ করা বউ আমার, তোরা বললি আর আমি জায়গা ছেড়ে দিলাম। এতই যখন বসার শখ, তাহলে বিয়ে করে নিজের বউয়ের পাশে গিয়ে বস। আমার বউয়ের পাশে কি যা ভাগ? কম দুঃখে কি ভাবির পাশে বসতে বলছি? ভাবির তো একটাও বোন নাই। আমার শ্বশুর শাশুড়ি অনেক স্মার্ট, বুঝলি, অনেক সচেতন। এক কাজ কর, তুলির একটা ফুফাতো বোন আছে, ক্লাস 5-এ পড়ে। ছোট মানুষ, নিজের মতো করে পেটে নিবি। এখন আব্বা শোনার বয়স ভাই, গড়ে পিঠে নেবার দিন শেষ। তোর কপাল ভালো, তুই ভাবিরে পাইছিস। তবে ভাবি, আপনার মা বাবা কিন্তু আমাদের সাথে অনেক বড় নাইনসাফি করেছে। ওনাদের এক একটা কথা শুনে আমি শুধু বারবার দরজার দিকে তাকাচ্ছি। মেজো ভাবি, বড় আপু এখনো কেন ওদিকে আসছেন না? এদিকে সবাই এমন এমন সব কথা বলছে যে খুব লজ্জা পাচ্ছি। জম ঠাকুর তো দিব্যি আয়েশ করে বসেছে আমার পেছনের ব্যাগ কুশনের উপর হাত মেলিয়ে। কি হাসি তার মুখে, অথচ এতদিন হাতে গুনে গুনে হিসেব করে হাসতেন। কি গম্ভীর তার ভাবমূর্তি, অথচ এই মানুষটাই যে এত রসিক, আজ না দেখলে জানতামই না। অবশেষে বড় আপু এসে আমাকে নিয়ে গেল। হাতের কবজিতে বেশ ব্যথা করছে। তখন সাজানোর সময় গয়নাগুলো পরাতে গিয়ে ক্যানেলায় লেগেছিল। পরে অবশ্য ক্যানেলা খুলেই গয়না পরিয়ে দিয়েছিল। আম্মু নিজে বসে থেকে আমি ফ্রেশ হয়ে আসার পর মাছ ভাজি দিয়ে সাদা ভাত মাখিয়ে খাইয়ে দিলেন। মেডিসিনগুলো এখনো নেওয়া হয়নি। কোন ব্যাগে ভরে দিয়েছে খুঁজেই পাচ্ছি না। তবে খাবার পেটে পড়ার পর গা গুলাচ্ছে, পাতলা পায়খানা বন্ধ হয়েছে, এখন আবার এই উপদ্রব শুরু হয়েছে। উফ, আর ভালো লাগে না। এখানে এখন বমি করে ভাসালে কি একটা অবস্থা হবে। ধুর। খাবার পর মেজোভাবি আমাকে আম্মুর রুমে রেডি করিয়ে দিলেন। লাল টকটকে একটা সুতির টাঙ্গাইল শাড়ি, কানে ছোট্ট দুল আর হাতে বিদেশি দুটি চুড়ি। এগুলো পাঠিয়েছেন ওনার বড় ভাই, মানে আমার বড় ভাসুর। দুলগুলো দিয়ে মেজোভাবি আর বড় আপু দিয়েছেন একটা সিম্পল হাফ নেকলেস। চুল বাঁধার সময় বড় আপু জিজ্ঞেস করলেন, তুলি, চুল খোপা করে দিব নাকি বেনি? আমি চুল বেঁধে ঘুমাতে পারি না বলে দিলাম খোপা করে দিতে হবে, না হলে খোপা খুলে বালিশে ছড়িয়ে দিয়ে ঘুমানো যাবে। আপু বেশ সুন্দর করে খোপা করে দিয়ে তাতে ফুল গজে দিলেন। আমাকে রাত 10টার দিকে জম ঠাকুরের রুমে নিয়ে যাওয়া হলো। খাটে বসিয়ে দিয়েই দরজা ভেজিয়ে আপু আর ভাবি চলে গেলেন। বাইরে থেকে বেশ হাসাহাসি শোনা যাচ্ছিল। সবাই একসাথে দল পাকিয়ে হাসছে, যেন বড়সড় কোনো জয়ের ঘোষণা দিচ্ছে টেলিভিশনে। বেশ হাসতে হাসতে উনি রুমে ঢুকে দরজা লক করলেন। আমি ততক্ষণে ঝিমোচ্ছি, গালে হাত দিয়ে মাথায় ঘুমটা টেনে। দরজার লকের আওয়াজ শুনে ঝিমুনি কেটে গেল। ঘুমটার আড়াল থেকে দেখলাম উনি হাতের ঘড়ি খুলে টেবিলে রাখছেন, আর টেবিলে রাখা পানির গ্লাসের উপর থেকে ঢাকনা ফেলে ঢক ঢক আওয়াজ করে পানিটা শেষ করলেন। আমি বিছানা থেকে নেমে ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। আমাকে ওনার কাছে আসতে দেখে আমার দিকে ফিরে দাঁড়ালেন। আমিও আর সময় নষ্ট না করে ঝটপট সালাম করে নিলাম। 4 দিন ধরে মুরব্বীরা আমার মাথায় ঠুকে ঠুকে এই কথাটা বলে দিয়েছে। কি ব্যাপার, সালাম তো করেছই, ওখানে বসে আছো কেন? পা টিপে দিবে নাকি? বলেই হাসতে লাগলাম। আমি আর কাল বিলম্ব না করি উঠে দাঁড়ালাম। ওনারা তো বলে দিয়েছিলেন সালাম করে বসে থাকতে, বর নাকি ধরে উঠাবে, কিন্তু জম ঠাকুর তো কিছুই করলো না। আমার এত ভাবনা চিন্তার মাঝেই উনি ঘুমটা তুলে দিলেন। ওনার দিকে তাকাতেই আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, ওয়াশরুমটা কিন্তু রুমের ওই পাশে,
কথাটা শুনেই আমি মুখ কালো করে মাথা নিচু করে রাখলাম। গল্পটি কেমন লেগেছে? আশা করি অনেক ভালো লেগেছে। গল্পটি ভালো লাগলে একটা লাইক দিবে, আর হ্যাঁ, কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে কিন্তু। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে। আবারও দেখা হবে নতুন কোনো দিনে, নতুন কোনো ভালোবাসায়, নতুন কোনো ছন্দে, নতুন কোনো গল্পে। ততক্ষণ সুস্থ থাকবে, সুরক্ষিত থাকবে, আর আমাদের গল্পের সিজন 2 জন্য অপেক্ষা করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।